এক্স্যাক্টলি এই মুহূর্তে শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আপনাদের সাথে আছে আমি আরজে লিংকন, আর শুরু হয়ে গেল থার্সডে নাইট স্পেশাল হরর শো ভয়। আরজে লিংকনের সঙ্গে আপনি থাকবেন পুরোটা সময় জুড়ে রাত 12টা পর্যন্ত, এবং এই রাত্রিবেলা আপনাকে শোনাবো কিছু ভয়ের ঘটনা, ভয়ের বাস্তব সত্য অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের আজকের অতিথিরা। বরাবরের মতো আজকেও আমাদের সাথে অতিথিরা জয়েন করেছেন। এখন আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে অবস্থান করছেন দুজন অতিথি। যদিও আজকে 3 জনের আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা 2 জন অতিথিকে পেয়েছি এবং আমরা সত্যি থ্যাঙ্কফুল তাদের কাছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সালাউদ্দিন জামিল সৌরভ, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন এমডি মাইনুদ্দিন। তারা দুজনই স্টুডেন্ট। সালাউদ্দিন জামিল সৌরভ এসেছেন যাত্রাবাড়ি থেকে, এবং তিনি যাত্রাবাড়িতে একটি মাদ্রাসাতে মাস্টার্স পড়ছেন, এবং সেই সঙ্গে রয়েছেন মোহাম্মদ মাইনুদ্দিন একজন শিক্ষার্থী। তিনি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রিতে পড়াশোনা করছেন। দুজনেই কাকতালীয়ভাবে কুমিল্লার বাসিন্দা, এবং তারা আজকে তাদের সাথে ঘটা কিছু ঘটনাবলী আপনাদের সাথে শেয়ার করবেন। আর এই ঘটনাগুলো যদি আপনি শুনতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো পুরোটা সময় জুড়ে, অর্থাৎ রাত 12টা পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, টিউন করে রাখতে হবে রেডিও ধ্বনি 91.2 FM, এবং শুনতে হবে আমাদের ঘটনাগুলো, এবং সেই সঙ্গে আপনার মতামত এবং আজকের ঘটনাগুলো নিয়ে যদি আপনার কিছু বলবার থাকে সেটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। নিয়মগুলো জানিয়ে দিচ্ছি, খুব সহজ নিয়ম। আপনি চাইলে SMS করতে পারেন। তার জন্য মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে RD, দ্যাট মিনস রেডিও ধ্বনি, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার কথা, আপনার মতামত, আজকের ঘটনাগুলো কেমন লাগছে সেই কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 27171 এই নাম্বারটিতে। আর যারা ফেসবুকে কানেক্টেড থাকেন সবসময়, facebook.com/radiodhoni 91.2 FM আমাদের অফিসিয়াল ভ্যারিফাইড ফ্যান পেজ, একমাত্র ফ্যান পেজ। সেখানে আপনি চলে যাবেন। সেখানে গেলে আমাদের আজকের এই আয়োজন, অর্থাৎ ভয়ের থার্সডে নাইট হরর স্পেশাল ভয়ের একটি স্ট্যাটিক অর্থাৎ স্টিল পোস্ট পাবেন। অ্যাট দ্য সেম টাইম সেখানে একদম উপরে, সবার উপরে একটি লাইভ স্ট্রিমিং পাবেন, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানটি আপনি শুনতে পাবেন ফেসবুকেও লাইভ, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। এর বাইরে যারা আমাদেরকে অনলাইনে শুনতে চান তাদেরকে বলছি www.radiodhoni.fm আমাদের ওয়েবসাইট, অ্যান্ড সেখানে গেলে লগ ইন করলে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন 24/7। অলরাইট, আর যারা আমাদেরকে মেইল করতে চান, মেইল অ্যাড্রেসটা অবশ্যই বলতে চাই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বন্ধুরা আমাদেরকে মেইল পাঠান। মেইল পাঠানোর জন্য আমাদের মেইল অ্যাড্রেসটি একটু বলে দিতে চাই, bhoy@radiodhoni.fm, which is BHOY@radiodhoni RADIODHONI.FM। এটা হলো অ্যাড্রেস। আপনার সাথে কোনো ঘটনা থাকলে, অবশ্যই বাস্তব সত্য ভয়ের ঘটনা থাকলে আপনি লিখে পাঠাতে পারেন লিংকনকে, যদি আপনি মনে করেন আপনি সেটা শেয়ার করতে চান আমাদের বন্ধুদের সাথে। ওকে, মাইক্রোফোন এই মুহূর্তে সালাউদ্দিন জামিল সৌরভ রয়েছেন। সালাউদ্দিন জামিল সৌরভ, আপনাকে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রেডিও ধ্বনিকে, তার মাঝে ধন্যবাদ আরজে লিংকন ভাইয়াকে, যার মাধ্যমে আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া সেই ভূতের গল্পগুলো শেয়ার করতে এসেছি আপনাদের সবার মাঝে। তো আমি আমার গল্পে চলে যাচ্ছি। আমরা গল্পে তো যাব, তবে তার আগে একটু জানতে চাইছি আপনার কাছে, আপনি মাদ্রাসাতে পড়ছেন, অর্থাৎ ইসলামিক যে নলেজ সেটা আপনার বেশ ভালো রকমের রয়েছে। একজন মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে, একজন ধার্মিক মানুষ হিসেবে আপনার কাছে জানতে চাই, এই যে ভূত প্রেত বা গোস্ট আমরা যাই বলি না কেন, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? এটা একটু আমার ইন্টারেস্টের জায়গা, আপনার কাছ থেকে জানতে চাই। আমারও হচ্ছে ফার্স্টের দিকে এগুলো হচ্ছে আমার নিজের
মাঝে মনে হতো যে এটা একটা মনের ভয় বা এমন কিছু একটা বা এরকম। আচ্ছা, কিন্তু তারপরে যখন আমার সাথে এগুলো ঘটেছে বা পরবর্তীতে আমি এটা জেনেছি যে এই যে ভৌতিক বিষয়টা এটাও একটা কিছু আছে, যেটা হচ্ছে আমরা এমনিতেই সচরাচর বিভিন্ন জায়গায় ঘটে বা কারোর সাথে হয়ে থাকে, সেটা আমরা জানতে পারি। সেটা আমি সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে সেটা একটা আছে, কিছু একটা আছে। আচ্ছা, যদি আমরা ইসলামিক ধারণা থেকে জানতে চাই যে ইসলাম আসলে কি বলে, মানে এই আমরা যে ভয় পাই, অনেক কিছু দেখে আমরা ভয় পাই, আমাদের সবার জীবনেই কিছু না কিছু ভয়ের অভিজ্ঞতা আছে। ইসলাম কি বলছে অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস? কোরআন হাদিসের ইয়েতেও যে এরকমই আছে, যে এরকম পূর্বেও এরকম ঘটনা আছে যে হয়েছে, যে মানুষের সাথে আদম সাথে ঘটেছে ভৌতিক বিষয়গুলো। সেক্ষেত্রে পৃথিবীর সৃষ্টি থেকেও এই ঘটনাগুলো আছে। ঠিক তাই। আসলে অ্যাড্রেসিং এর যে জায়গাটা আছে, অ্যাড্রেসিং এর জায়গায় হয়তো বা একটু আলাদা রয়েছে। যেমন আমরা অ্যাকর্ডিং টু ইসলাম আমাদেরকে জিনে বিশ্বাস করতে হচ্ছে। যদি আমরা কোরআনে বিশ্বাস করি এবং যদি আমরা ইসলামিক মাইন্ডের হই বা আমরা মুসলিম হই, আমাদেরকে কোরআনে অবশ্যই বিশ্বাস করতে হবে। কিন্তু কোরআন বলছে জিন জাতি কিন্তু এক্সিস্ট করে, কোরআন অ্যাকর্ডিং টু কোরআন। তো সেদিক থেকে আমাদের বিশ্বাস করতেই হচ্ছে যে দেয়ার ইজ রিয়েলি সামথিং অ্যান্ড ইটস ভেরি মাচ ক্লিয়ার। অলরাইট, শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আর যে লিঙ্কন আপনার সাথে আছি ভয়ের জগতের সব ঘটনা নিয়ে। আপনাকে টিউন করে রাখতে হবে ঠিক 12টা পর্যন্ত যদি আপনি ভয়ের ঘটনাগুলো শুনতে চান, এবং অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকুন এবং জানাতে থাকুন আপনার মন্তব্যগুলো। www.facebook.com/radiodhoni 91.2 FM এই ঠিকানায় পাঠিয়ে দেবেন, ইনবক্সে কিংবা কমেন্ট সেকশনে। আমরা আর কথা বাড়াবো না। মোহাম্মদ সালাউদ্দিন জামিল সৌরভ, আপনার কাছে যেতে চাই। আপনার একেবারে নিজের একটি ঘটনা, ক্লাস 4-এর ঘটনা। আপনি যখন একেবারেই বলা যায় শিশু, সেই সময় মাছ ধরার একটি ঘটনা রয়েছে এবং এটা আপনার নিজের সাথে ঘটেছে। আমরা সেই ঘটনাটি এবার শুনবো আপনার কাছ থেকে। জি, আমার ঘটনাটি ক্লাস 4-এর। তো আমার বাড়ি হচ্ছে বিল এবং খালের সাথে, পাশে পুকুর, মানে একদম বিলের সাথে, মানে একদমই পাড়াগা যেটাকে বলা যায় সেরকম কিছু একটা। হ্যাঁ, চারদিকে পানি, এরকম একটা জায়গা। তো সেক্ষেত্রে পাড়ার মানুষ মাছ ধরে। তো আমিও বেশ শখে যে তারা অনেক মাছ ধরতে পারছে, সেই শখে আমিও মাছ ধরার তখন ক্লাস 4-এ পড়ি। মাছ ধরার জন্য বসির ব্যবস্থা করি। রাতে আমি কিছু মাছ ধরার জন্য বসি রেডি করে রাখি। তো জাস্ট যখন আমি একদিন হঠাৎ এক মাছ পাই, খুব আনন্দ লাগে। অনেক মাছ ধরি। তো অনেক সময় দেখা যায়, অনেক কারোর কাছ থেকে গল্প শুনেছি যে মাছ ধরতে ধরতে পাড়ার কাকা বা দাদুরা অনেক মাছের সাথে অনেক ভৌতিক কিছু গল্প হয়েছে, দাদি বা দাদা থেকে শুনেছি। কিন্তু তখন আমার এগুলো মানে হাসি ঠাট্টা বা মজা, বা রাতে ভয় লাগতো, মানে ভয়ে ভয়ে শুনতাম, ঘুমিয়ে যেতাম। কিন্তু এগুলো আমার নিজে থেকে যে হ্যাঁ এগুলো আছে বা হয়, তেমন একটা বিশ্বাসের বা একটা জায়গা ছিল না। তো তেমন একটা কিছু ছিল না। তারপর আমি বেশ মাছ ধরি, বসি। কখনো সকালে উঠে দেখি একটা দুইটা বোয়াল মাছ বা শোল মাছ এরকম লেগে আছে। বেশ খুশি হয়, বন্ধুর সাথে বলি যে আজকে আমি মাছ পেয়েছি এতটা, বা সবাই হাসি খুশি করে যে হ্যাঁ তুই মাছ পেয়েছিস। আচ্ছা। তো এরকম মাছের নেশায় প্রায় মোটামুটি অনেকটাই হয়ে যায় যে আমার মনে হয় যে রাত হলেই যে আমার বসিতে হয়তো মাছ লেগে আছে, হ্যাঁ এরকম একটা বিষয় হয়ে যায় এক সময়। তো বেশ কয়েকদিন যাবত আমি ভালো মাছ পাচ্ছিলাম, প্রতিদিন 2-3টা, অন্য কেউ পাচ্ছিল না। যে অন্য পাশের তারা 2-1টা পাচ্ছে, কিন্তু আমি 2-3টা পাচ্ছি রেগুলার। তো তখন আমার আরো আগ্রহটা বেড়ে যায় যে আমিও মনে হয় যে রাতে একবার বসিগুলো দেখবো, তারপরে হচ্ছে আবার রাতে আবার খাবার দিব, তারপরে সকালে আবার পাবো। তো এরকম। তো আমি যে রুমে ঘুমাতাম তার পাশেই হচ্ছে পাশেই হচ্ছে খাল, এই খালের পাশে আমার বসিগুলো পাতা ছিল। তো একদিন রাতে হঠাৎ করে প্রায় রাতের 1টার দিকে মানে পানিতে অনেক নাড়াচাড়া করতেছে। তো আমি হঠাৎ ঘুম ভেঙে উঠলো, পরে দেখলাম যে আমি বুঝতে পারলাম যে হয়তো আমার বসিতে অনেক বড় ধরনের মাছ আটকিয়েছে, এই জন্য অনেক দাপাদাপি করতেছে। তো এখন বাসায় যদি আব্বুকে বলি তো আমাকে বকা দিবে যে এত রাতে দরকার নেই, এরকম কিছু একটা। তো আমি নিজেই কি বলে যে সবাইকে বলবো যে এত বড় একটা মাছ নিয়ে আসছি, এই জন্য আমি চাচ্ছিলাম যে নিজে বের হয়ে গিয়ে নিয়ে আসবো। তো আমি সেই সাহস নিয়েই একটু মনে আনন্দে যে বড় মাছ হয়তো লেগেছে, আমি বের হয়ে পড়ি।
আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়ি। হ্যাঁ, তারপর একটা বড় বালতি নিয়ে যাই যে মাছ নিয়ে আসবো বালতিতে করে। তো চলে যাই মনের আনন্দে যে আমি একটা বড় হয়তো মাছ পাবো, এই জন্য মাছ লেগেছে আওয়াজ করতেছে। আচ্ছা, তো আমি যখন ঘরের পিছনে চলে যাই নদীতে খালের পারে, তো দেখতেছি যে আমি মাছ লাফালাফি করতেছে পানির মধ্যে আর কি, আওয়াজ হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে বালতি নিয়ে নিচের দিকে যাই। আচ্ছা, বসির মাছ ধরার জন্য বসির কাছে চলে যাই। কিন্তু তখন হচ্ছে আমার যেই বসিটার কাছে গিয়েছি সেটা আস্তে আস্তে আমি যতই নিচে নামছি আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। যে পরে বসি ধরেছি দেখি ফাঁকা, মানে তার মানে মাছ নেই। তো আমার তখন কষ্ট লেগেছে, হয়তো মাছটা আরো আগে আসা দরকার ছিল, মাছটা ছুটে চলে গেছে। মানে আপনি মাছটা পেলেন না, দেখলেন যে বড়শিটা ফাঁকা আছে কিন্তু মাছটা নেই, আপনার স্বাভাবিকভাবেই মনটা খারাপ হলো। হ্যাঁ, আচ্ছা, তখন আমি ভেবে নিয়েছি যে মাছটা চলে গেছে, একটু দেরি হওয়ার কারণে মাছটা ছুটে চলে গেছে। তারপর আমার অন্য একটা বসি পাশাপাশি আরেকটা বসিতে এরকম আওয়াজ করতেছে, মানে মাছ লেগেছে এরকম একটা আওয়াজ হচ্ছে, কিছু পানিতে ধাবড়া ধাবড়ি আওয়াজ হচ্ছে। তো আমি যে এটা ছেড়ে ওটাতে যাই, ওটাতে যা তাড়াহুড়ো করে ওটাতে যাই। ওটাতে গিয়ে সেম সেই অবস্থা, আবার কাছে যাওয়ার পর সেই মানে আমার এই বসিতে কোনো মাছ নেই। তো আমি তখন আবার একটু হয়ে যায় যে প্রথমেরটাও পেলাম না, আবার এই দ্বিতীয় বসির মাছটাও ধরতে পারলাম না। তখন একটু আরো আফসোসটা বেড়ে যায় যে আমার চোখের সামনে থেকে বড় বড় মানে মাছ লেগেছে কিন্তু আমি নিতে পারতেছি না। তারপরে দেখি সামনের বসিগুলা দেখতে চাই, যে দেখি সামনের বসিতে আছে কিনা। তারপরে বসি দেখি তেমন কিছু না, কিন্তু পরে আরো কয়েকটা বসি ছিল গভীর টাইপের, যে এই আমার খালের একটু গভীরে, এগুলো ছিল একদম পাড়ের সাথে ওটা একটু গভীরে ছিল। তখন আমি ছোট মানুষ গভীরে, কিন্তু ওটা অনেক বড় ধরনের করতেছিল, নাড়াচাড়া করতেছিল মাছের, যেটা ধাবড়া ধাবড়ি বলে, পানিতে রাতে অনেক আওয়াজ হচ্ছে। তো আমি তখন হচ্ছে যে ওইটা যে এমন করি যে দুইটা যখন পাইনি এটা ধরবই, মানে সেই এই মনের নিয়ে সামনে যাই। তখন আমার এটা ছিল না যে এটা অনেক গভীর, যে বসিটা আছে এটাতে আমি দিনের বেলা নৌকা দিয়ে করতে হয়। আচ্ছা, কিন্তু তখন আমার ছিল যে আমি এখন নৌকাতে উঠি না, আমি পানি দিয়ে করতেছি। আপনি পানির উপর দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, মানে আপনার আগ্রহটা এতই বেশি ছিল যে আমি মাছ নেব এবং আমাকে মাছ পেতেই হবে, কিন্তু আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। যখনই আপনি বড়শি তুলছেন আপনি দেখছেন যে সেখানে কোনো মাছ নেই। আপনি তখন পরেরটা চেক করবার জন্য সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা পানির উপর দিয়ে। দিনের বেলা হলে আপনি হয়তো বা নৌকায় করে মাছগুলো সংগ্রহ করতেন। আর আমি নৌকায় করেই খাবার দিই, মানে খাবার দিয়ে আসি যে মাছ ধরার জন্য। কিন্তু যখন গভীরেরটা তখন আমি পানির উপর দিয়ে মানে চলে যাচ্ছি আর কি মাছটা গভীর থেকে নেওয়ার জন্য। তো পানির উপর দিয়ে অলরেডি বসির কাছে চলে গেছি, রশির মাঝে বসিটা, কিন্তু তখন আমার হঠাৎ করে মাছ ধরতে গিয়েছি, সেখানেও মাছ নেই, ওই গভীরও মাছ নেই। তখন আমার হঠাৎ করে একটা ভয় কাজ করে, আর আমি তখন হচ্ছে পানির উপরে, তার মানে হচ্ছে মানে আমার কোনো নৌকা নেই, কিন্তু এটা এত গভীর আমি কখনোই যে এখানে মানে আমার ঠাই তো পাবোই না, মানে আমি দিনের বেলা পড়লে আমাকে জীবিত ওঠানো সম্ভব না, মানে আমি ডুবে যেতাম। তখন আমি মোটামুটি সাঁতার পারি না। আচ্ছা, তখন তো আমি হঠাৎ করে যে আমি এখানে কিভাবে আসলাম এরকম একটা করে, এখন আমি ব্যাগ দিতে চাচ্ছি যে আমি পিছনে আসবো, কিন্তু আমি পারছি না, আমাকে বারবার আরো গভীরের দিকে টানছে যে তারপরে আরেকটা মাছ আছে, কিন্তু আমি ওই মাছটা নিতে চাচ্ছি না, তারপর আমার কেমন যেন টেনে নিচ্ছে। মানে এটা এক ধরনের মানসিক একটা টান, আপনি অনুভব করছেন যে কেউ একজন আপনাকে মানসিকভাবে আপনাকে টানছে এবং আপনি সেই টানে সাড়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার মনের ভেতরে এরকম একটা ভাবনা জেগে উঠছে যে আমি যদি যাই পানিতে, আমি যেহেতু সাঁতার জানি না, আমি মারাও যেতে পারি। আপনার ভয় করছে, কিন্তু আপনি নিজেকে সংবরণ করতে পারছেন না, নিজেকে থামাতে পারছিলেন না। আচ্ছা, এরপরে কি ঘটলো? তারপরে আমি আসতে করতে পারতেছি না, তখন হচ্ছে আকর্ষণটা যাচ্ছে, মানে টেনেই নিচ্ছে, আমি পারতেছি না কোনোভাবে। তারপর চলে সেই সামনের দিকে যাই, মানে গভীরটাতে পড়ে যাই। তো পড়ে মাছ দেখলাম যে আমার ওই বসিতেও মাছ নেই, কিন্তু তখন আমি মানে পুরো মাথা সব মানে একটা চুবো খাই। আমাকে কেউ একটা হচ্ছে হঠাৎ করে, আমি স্বাভাবিক ছিলাম, হঠাৎ করে কেউ আমাকে পানিতে ফেলে দেয়, মানে পানিতে একদম চুবো ফেলে, কস্তুরি ছিল সেখানে, সেটার মধ্যে চুবো ফেলে। তখন আমার আর একদমই মানে ভয়ে কি বলবো, যে আমি ভেবেছি তখনই আমি শেষ, এরকম একটা হয়ে গেছে। তো আমি পানিতে অনেক ধাপড়াধাপড়ি শুরু করে দিই যে মানে বাঁচবো কিনা, আমি সেই পড়ে যাই। তো আমার বসির রশিতে ধরে রাখি, কিন্তু আমার বসির রশিও এত যে যে আমাকে
এমনিতে কখনোই স্বাভাবিকভাবে আমাকে সেটা মানে সাহায্য করার ক্ষমতা নেই। কিন্তু তখন হচ্ছে আমার বসিটায় মানে আমি মাছের মতো মানে বারবার পানিতে চুবো খাচ্ছি আর কি, আচ্ছা, এই বসির মধ্যে। তো তখনই হচ্ছে পাশের এই অন্য পাশ দিয়ে এক কাকা হয়তো বের হয়েছিল, তিনি হঠাৎ লাইট টিপ দিয়ে দেখতেছে আমি চুবো খাচ্ছি পানির মধ্যে। ওকে। তো উনি হঠাৎ চিল্লাবিল্লা করে লাইট দিয়ে আমার দিকে আসতেছিল, আর তার মাঝে হচ্ছে আমি কয়েকবার চুবো খেতে থাকি। তারপরে উনি নৌকা নিয়ে এসে সেখান থেকে আমাকে উঠিয়ে নেয়। তখন আমাকে উঠিয়ে নেয় বেহুশ অবস্থায়, মানে আমি তখন আর মানে আমি যাই না। তারপরে মানে তখন আমার আর হুঁশ ছিল না। তারপরের দিন সকালে মানে সকাল হয়ে যায়, তখন আমি মিনিমাম যে আমার সাথে ঘটনা ঘটতেছে সেই এই 1টার পর থেকে প্রায় 3টা বেজে গেছে। আমি তখনও বাহিরে এই পানির মাছের সাথে। তো পরে আমাকে নিয়ে বাসায় রাখে। তারপরের দিন এত রাতের কারণে নাকি কাউকে আনতে পারেনি, কবিরাজ বা কাউকে আনতে পারেনি। পরের দিন সকালে আমার হুঁশ ফিরে, তখন আমাকে বলে যে কি কি হয়েছিল। তো আমি সবগুলো বলি আমার এক কাকার কাছে, যে যিনি হচ্ছে ঝাড়ায় মানে জিন বা এইসব টাইপের জিনিসকে হলে উনি সবাইকে মোটামুটি পাড়ায় ছাড়ায়। ওনাকে বলার পরে উনি আমাকে তাবিজ দেয়। তারপর বেশ কিছুদিন আমি অসুস্থ বোধ করছিলাম। এই ভয়টা আমার অনেক দিন কাজ করছিল। তারপর থেকে আমি যে বুঝতে পারি যে হ্যাঁ, এই ভয় বা ভৌতিক যে বিষয়টা, এটা একটা কিছু আছে, সেটা বেশ আমার কিছুদিন কাজ করছিল। এই ছিল আমার প্রথম যেই ক্লাস 4-এ থাকার যে গল্পটা ভূতের সাথে ঘটা। সালাউদ্দিন জামিল সৌরভ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার নিজের জীবনের একদম পার্সোনাল একটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুনছেন থার্সডে হরর শো ভয় আরজে লিংকনের সাথে, শুধুমাত্র রেডিও ধ্বনি 91.2 FM এ। ঘড়িতে সময় এখন 10:21 এবং রাত 12টা পর্যন্ত আপনার সাথে আছি। আশা করি সবাই ভালো আছেন এবং আজকের ঘটনাগুলো এনজয় করছেন, এবং অবশ্যই সবাই সেফ আছেন, সেই প্রার্থনা এবং সেই শুভকামনা সবসময় লিংকেন আপনাদের জন্য করি। অলরাইট, অনেকেই কানেক্টেড আছেন। আমরা এবারে কিছু কমেন্টস পড়তে চাই। ফেসবুক থেকে কিসমত খান আমাদের সাথে আছেন। কিসমত খান লিখেছেন ভালো লাগছে, অনেক ধন্যবাদ কিসমত খান, সাথেই থাকুন। এবং সেই সঙ্গে রয়েছেন রায়হান সরকার, তিনিও তার ভালো লাগার কথা জানিয়েছেন আমাদেরকে। প্রথম ঘটনাটি তারও ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। টিটু খান আমাদের সাথে আছেন এবং সেই সঙ্গে জয়েন করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সুজন রহমান, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন হৃদয় খান এবং আরও অনেকেই। ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবারও ফিরে আসবো আমাদের আজকের অতিথি সালাউদ্দিন জামিল সৌরভের কাছে, তার পরবর্তী ঘটনাগুলো শুনবার জন্য। আজকে ইনফ্যাক্ট অনেক ঘটনা রয়েছে এবং আই ডু প্রমিস যে আপনার রাতটা সত্যি হরর কাটবে। সাথেই থাকুন অ্যান্ড স্টে টিউন টু রেডিও ধ্বনি 91.2 FM। After a tiny break, I do welcome you all and you are listening to Radio Dhoni 91.2 FM. চলছে ভয় আরজে লিংকনের সাথে। রাত গভীর হচ্ছে এবং আমি বিশ্বাস করছি যে আজকের ঘটনাগুলো রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টেন্সিটি পাবে। সাথে আছেন সালাউদ্দিন জামিল সৌরভ এবং তারপর আমাদের সাথে সংযুক্ত হবেন মোহাম্মদ মাইনুদ্দিন। আমরা একে একে তাদের সবগুলো ঘটনাই শোনাবো আপনাদেরকে। তবে আপনাকে অবশ্যই টিউন করে রাখতে হবে রেডিও ধ্বনি 91.2 FM। ভূতে বিশ্বাস করুন বা না করুন তাতে কিছু যায় আসে না, তবে কথা দিচ্ছি আমার সাথে থাকলে আপনার ভালো সময় কাটবে। অলরাইট, আমরা আবার চলে যাচ্ছি সালাউদ্দিন জামিল সৌরভ আপনার কাছে। আপনার বন্ধুর কাছ থেকে শোনা একটি ঘটনা রয়েছে যেখানে বেশ আমি বলবো যে যতখানি ভয়ের ঘটনাটি অফ এয়ারে শুনছিলাম ততখানি হৃদয় বিদারক। আমরা সেই ঘটনাটি এবার শুনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার খুবই বেস্ট ফ্রেন্ড একজন, সেই বন্ধুর কাছ থেকে শোনা। সেটা হচ্ছে আমার বন্ধুর কাকাতো ভাইয়ের সাথে হয়েছে এবং তার আম্মুর সাথে। আচ্ছা। তো আমার বন্ধুর কাকাতো ভাই কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। তো সেখানে তিনি কুমিল্লায় থাকতো এক বাসায়, হোস্টেলে। তো সেখান থেকে তিনি হঠাৎ করে একদিন তার উপর জিনের আসর করে অসুস্থ হয়ে গ্রামে আসে। আচ্ছা। গ্রামের বাড়ি আসে। তো গ্রামে অসুস্থ হয়েছে, তখন স্বাভাবিকভাবে কিছুদিন ডাক্তারের চিকিৎসা নেয়। তো চিকিৎসা নেওয়ার পরে ভালো হচ্ছিল, তিনি শুকিয়ে যাচ্ছিল। আর কিছুটা হচ্ছে
মানে কথা কম, যে বিষয়টা মানে কারোর সাথে আগের মতো যে যেমন ছিল স্বাভাবিক অবস্থাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্বাভাবিক যে আচরণ তাকে যেমনটা আপনারা চেনেন সেরকম নয়, একটু অন্যরকম হয়ে গেছেন। ওকে, তারপরে পাড়ার মানুষ বলল যে তাকে মানে হচ্ছে কবিরাজ বা হুজুরের কাছে নিয়ে যেতে হবে, যে কি হয়েছে ঘটনাটা। তো তাকে নিয়ে যায় যে তোমার সাথে কিছু হয়েছে কিনা। তিনি বলে না, তেমন কিছু হয়নি, তবে আমি রাতে একদিন খুব রাতের প্রায় 3টার দিকে হচ্ছে আমি বাসায় ফিরছিলাম, তখন কবরস্থানের পাশ দিয়ে ফিরছিলাম, তখন একটা আমার শরীরে কিছু একটা লেগেছিল, তার ছাড়া আর কিছু হয়নি। তারপর হচ্ছে উনি কবিরাজ তাবিজ দিয়ে দেয়। তাবিজ দেওয়ার পরে বেশ কিছুদিন এই তাবিজের উপরে থাকে, পানি পড়া থাকে। তারপরে তিনি দিন দিন শুকিয়ে যাচ্ছিল আর হচ্ছে একাকিত্ব হয়ে যাচ্ছিল, কারোর সাথে কথা বলে না, মনমরা হয়ে বসে থাকে, রাতে অনেক রাতে বাইরে চলে যায়। তারপর আস্তে আস্তে পরিবারে এটা অনেক বেশি করে যে এটা এখন কি করা যায় তাকে নিয়ে, সবার মাঝে ভয় কাজ করে। তারপর কিছুদিন পরে দেখা যায় যে তিনি অনেক শুকিয়ে যাচ্ছে, মানে কারোর কথাই শোনে না, তিনি নিজের মতো চলছে, বাহিরে পড়ে থাকে। এক ধরনের একটা পাগলামির যে ইয়েটা, পাগল যেটাকে আমরা বলি, যে কারোর কথা বা স্বাভাবিক মানুষের মতো চলাফেরা না, একটু অন্য চেঞ্জ হয়ে গেল। তখন হচ্ছে ওনারা এই কবিরাজ ছেড়ে, বাড়ির কবিরাজ ছেড়ে অন্য এক দূরে এক কবিরাজের কাছে নিয়ে যায়। উনি কিছু দেয়, তাবিজ দেয়, যে উনি বলে যে ওনার মধ্যে জিন এফেক্ট করেছে, জিন প্রবেশ করেছে, রক্তে মিশে গেছে। তো উনি কিছু বেশ তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে না আরো এটা বেড়ে যাচ্ছে, খাবার দাবার খাচ্ছে না, বাড়ির মধ্যে হচ্ছে সবার সাথে ভাঙচুর করছে, গভীর রাত হলে চিল্লিবিল্লি করে দরজা খুলে বাইরে চলে যাচ্ছে। তখন আরেকজন মহিলা কবিরাজ উনি এসে বলে যে আমি দেখবো, এবার আমি দেখতে চাই তোমাদের। উনি পরিচিত ছিলেন মহিলা কবিরাজটি, উনি বললো যে আমি দেখবো, আমার পাড়ার মানুষ, আমি দেখবো। তো উনি আবার নতুন করে ঝাড়ান, পানি পড়া সবকিছু দেওয়ার পরে কিছুদিন যাচ্ছিল, কিন্তু কয়েকদিন ভালো ছিল, তারপর আবার আগের মতো শুরু হয়েছে, এমন করছে। তো প্রায় সময় উনি এই ভাইয়াটা রাতে বেরিয়ে বাঁশের আমার বন্ধুর বাড়ির সাথে আবার বাঁশ ঝাড় আর তেঁতুল গাছ, একটা অনেক বড় তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের নিচে চলে যেত প্রায় সময়। সেখান থেকে বন্ধুর কাকা গিয়ে ধরে নিয়ে আসতো, ওনাকে আবার চলে যেত। সবাই পরিবারের, আমার বন্ধুর পরিবার, বন্ধুর কাকার পরিবার, ওদের ইয়েরা সবাই একটু ভয়ে ছিল এই ঘটনাটার পরে। প্রায় তখন 5-6 মাস হয়ে গেছে অলরেডি ওদের সাথে, পরিবারের সাথে। তারপরে একদিন হঠাৎ করে গভীর রাতে তিনি পুষ্কুনি দরজা খুলে চিল্লায় করে পুষ্কুনিতে চলে যায়। ওনার যখন এই জিন বা বহুত যেটা ওনার মধ্যে আসর করে শরীরে, তখন হচ্ছে 4-5 জনও তিনাকে ধরে রাখতে পারে না, মানে সবাইকে একদম ঝেড়ে ফেলে উনি একা চলে যায়, মানে পজেসড হন তিনি, কোনো একটা অতৃপ্ত আত্মা, জিন, ভূত, হোয়াটএভার ইট ইজ, কিছু দ্বারা একটা তিনি পজেসড হন। রাইট। আচ্ছা, তারপরে তো তখন কেউ ধরে রাখতে পারে না, উনি এই বাঁশ জার দিয়ে পানির পুকুরের মাঝে চলে যায়। তো এই রাতেই হচ্ছে, ওই রাতে প্রায় 2টা বেজে গেছে, এই মহিলা কবিরাজ তিনাকে নিয়ে আসে অনেক রাতে করে। তো উনি হচ্ছে বাড়ির মধ্যে এই মন্ত্র বা উনি যা করে ওগুলো করে তিনাকে নিয়ে আসে এই জিনের মাধ্যমে। পুকুরের মাছ থেকে জিনের মাধ্যমে নিয়ে আসে। তিনি পুকুরের মাঝে এমন ভাবে নাকি ছিলেন যে ভাসমান, যে বেঁচে আছে না মরা আছে এরকম কিছু বোঝা যাচ্ছিল, এরকম টাইপের ছিল। তো ওখান থেকে জিনের মাধ্যমে নিয়ে আসে। উনি নিয়ে আসার পরে তাবিজ দিয়ে তো অজ্ঞান অবস্থায় রাখে। তো সেটা কিছুদিন পর সবাই ভাবে যে এবার এই মহিলা কবিরাজ থেকে অন্য কোথাও দূরে নিয়ে যাব। আচ্ছা। তো সেটা ওনাকে না জানিয়ে অন্য এক কবিরাজের কাছে নিয়ে যায়, সেটা সেই নোয়াখালীর দিকে এক কবিরাজ কাছে নিয়ে যায়। তো মানে এত কিছুর পর যখন কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না, তখন একটা অন্য কবিরাজের সন্ধান পাওয়া যায় এবং তার কাছে, যাতে করে তার কাছে নিয়ে গেলে ভালো হয় এরকম একটা আশা থেকে তার কাছে নিয়ে যাওয়া হয়। এবং সেটা আগের যে কবিরাজ, মহিলা কবিরাজ ছিলেন, তাকে জানানো হয়। ওকে, তারপরে কি ঘটে? তারপরে যখন সেই কবিরাজ অনেক বড় শুনেছি, তো সেখানে ঝাড়ানোর জন্য নিয়ে যায়, তাবিজ টাবিজ দিয়ে নিয়ে আসে। কিন্তু নিয়ে আসার পরে বাড়িতে ওই মহিলা যে আগের কবিরাজ ছিল তিনি শোনার পর বাড়িতে এসে ওদের বাড়িতে এসে অনেক রাগারাগি করে যায় যে আমি এত ভালো করেছি, কিন্তু এখন আমাকে চেঞ্জ করে অন্য কারোর কাছে যাওয়া, এরকম একটা বিষয়। তিনি অনেক বকাশকা করে যায় যে জীবনে ভালো হবে না, এটা অনেক কিছু করবে, আমি তোদেরকে দেখবো কিভাবে ভালো হয়। তো
এখন এগুলো অনেক কিছু বলার পরে সবাই বলতেছিল থাক, কিছু বলার দরকার নেই বা কিছু করার দরকার নেই। উনি হচ্ছে জিন নিয়ে যেহেতু করে, সবাই একটু ভয়ে ছিল। ওকে, তো উনি অনেক বকাশকা দিয়ে যায়, কেন ওনার কাছ থেকে তবদির বলে আর কি এটা কেন নেওয়া হচ্ছিল না, অন্য কারোর কাছে কেন যাওয়া হলো। তো সেই ক্ষেত্রে সবাই ভাবছে ওই নোয়াখালী হুজুরকে বললো যে এরকম বলছে, তো উনি বললো না, সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি। কিন্তু কিছুদিন পরে ওই মহিলা মানে এমন কিছু জিনিস, যে আগে যেমন ভয়ের ছিল যে ভাইয়াটার সাথে যা ঘটেছে তার চেয়ে আরো বেড়ে যাচ্ছে। তিনি রাতে বের হয়ে যায়, সবাইকে রাতের বেলা হলে ওনার ছোট ভাই বোনকে এত ভয় দেখায়, মারামারি করে সবাইকে মারে। তো মানে উনি এমন মানে যেই উদ্দেশ্যে নতুন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো যাতে করে তিনি তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, কিন্তু ঘটনাটা আসলে ঘটল বিপরীত। তার ভালো হবার বদলে তিনি আরো খারাপ হতে শুরু করলেন, আরো বেশি অসুস্থ হতে শুরু করলেন। জি জি। ওকে, তারপরে তো এমন ভাবেই যে সবার উপর মারামারি করে সবাইকে, তো কেউ অসুস্থ হয়ে যায় বা এটা অনেক দাগ পড়ে যায়, অনেকে আক্রান্ত হয়েছে। তো একদিনের রাতের ঘটনাটা খুবই অনেক ভয়ের হয়। সে রাতের প্রায় 3টার দিকে এই যে তেঁতুল গাছ আর বাঁশঝাড়ের মাঝে হঠাৎ করে দরজা খুলে সবাই ঘুমিয়ে থাকে, চলে যায়। তো সেই যার মাঝরাত্রিরে ওকে, তো বাঁশঝাড় আর তেঁতুল গাছে গিয়ে অনেক জোরে জোরে আওয়াজ করতেছিল কান্নার। মানে বাঁশঝাড়ে গিয়ে তিনি কাঁদছিলেন এবং সেটা বিকট স্বরে, এবং বাঁশঝাড়গুলো অনেক জোরে জোরে আওয়াজ করতেছিল, মনে হচ্ছে যে পুরো বাঁশঝাড়কে উনি নাড়ছে একাই। আচ্ছা। তো সবাই বাড়ির মহিলারা সবাই ঘুমাচ্ছে, পুরুষরা ওনার বাবা ওনার মা বের হয়ে গিয়ে দেখতে গিয়েছে। তো যখন ওনার মা যায় তখন একটু চুপ থাকে, মানে লাড়াড়ি করে বন্ধ করে দেয়, কিন্তু উনি উপরেই থাকে, নামতেছে না, বাঁশঝাড়ের উপরে আছে। তো ওই এত রাতেই হুজুরকে ফোন দিচ্ছে যে নোয়াখালীর হুজুর, কিন্তু উনি সেই ফোন রিসিভ করতেছে না। তো এখন সেই নিরুপায় হয়ে বারবার আবার ওই মহিলাকে ফোন দিচ্ছে, যে ওই মহিলাও ফোন ধরতেছে না। তারপর অবশেষে অনেকক্ষণ পরে তাকে নামানো হয় বাঁশঝাড়ের উপর থেকেই। হঠাৎ করে মানে উপর থেকে কে যেন ফেলে দেয় আর কি, এমন ভাবে পায় নিচে। তো উনি ব্যথা একটু কেটেও যায়, ওনার শরীরে কেটে যায়। তারপর বাসায় রাখা হয়, অজ্ঞান অবস্থায় বাসায় রাখা হয়। তার কিছুদিন পরে ওনার আম্মু একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, ওই কাকি একটু অন্যরকম হয়ে যায়। ভাইয়া হচ্ছে মানে পাগল, যেটা বলে একদম পাগল টাইপের হয়ে গেছে। এখন খাবার দাবার, তারপর হচ্ছে কাপড় চোপড়, মানে সবকিছু একটু ভিন্ন ধরনের হয়ে গেছে। সেটা ওনার আম্মুর উপর পড়ে। ওনার আম্মু দেখা যায় যে এখন আগের থেকে একটু অন্যরকম হয়ে গেছে, কান্নাকাটি করতে থাকে। তারপরে হচ্ছে রাতের বেলা বের হয়ে যায়, বলে আমার ছেলে শেষ হয়ে গেছে, আমার ছেলেকে বাঁচাও, এই আল্লাহর কাছে কান্নাকাটি করে। কিন্তু এটা অন্যরকম হয়ে যায়। ব্যাপারটা কি এরকম যে মানে তার ছেলের যে ব্যাপারগুলো ছিল, যেই সিমটমস গুলো ছিল, সেটা পরবর্তীতে তার মায়ের কাছে চলে গেছে? জি, এরকম একটা। তো ওই কাকির উপর চলে যায়। কাকি এরকম রাতের বেলা বাহিরে গিয়ে চিল্লায়া বলে আমার ছেলেকে ভালো করে দাও, আমার ছেলেকে ভালো করে দাও। উনি ওই বাঁশঝাড়ের দিকে চলে যায়, পানির দিকে চলে যায়। তো এই এর মাঝে হচ্ছে যেই মহিলা কবিরাজটা ছিল, হ্যাঁ, তিনি হচ্ছে বারবার এসে অভিশাপ দিয়ে যাচ্ছিল আর বলছিল দেখবো তোদেরকে কে বাঁচায়। তো অনেকে বলেছিল যে হয়তো উনি কিছু একটা করেছে, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও, বা ক্ষমা চাইলে দেখো কিছু করে দেয় কিনা। তো ওনার কাছেও যাওয়া হয়েছে, কাকা গিয়েছিল যে আমাদের ভুল হয়ে গেছে, আপনি এটা ঠিক করে দেন। উনি বলে না, আমার তবদির থেকে তোমরা অন্য তবদিরে গিয়েছো, আমি এটা কখনো ঠিক করে দিব না, আমি পারবো না। বিষয়টা তার কাছে খুব পার্সোনাল, মানে তিনি মনোকষ্টে ভুগেছেন বা অপমানিত বোধ করেছেন যে হ্যাঁ, যে আমাকে তবদির নেওয়ার পর কেন অন্যজনের কাছে গেল, এরকম একটা। এরপরে কি ঘটলো? তারপরে এই কাকি যখন এরকম হয়ে যায়, প্রায় 5-6 মাস ওই কাকির সাথেও হয়, এরকম থাকে। তো পরিবারে 2জন, মা এবং ছেলে হচ্ছে ভাইয়া হচ্ছে একদম পাগলের মতো হয়ে গেছে। তারপর হচ্ছে কাকি এরকম হয়ে যাচ্ছে। তো কিন্তু কাকি এমন হওয়ার পরও বেশি বেশি নামাজ পড়তো। যখনই হঠাৎ করে উজু করে নামাজ পড়তো, মানে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তিনি অন্য সময় নামাজ পড়তো।
এটা দেখতে পাই। অন্য সময় নামাজ পড়তো আর জোরে জোরে কান্না করতো, রাতের বেলা কান্না করতো। বেশ ধার্মিক ছিলেন। ধার্মিক মানে এই ঘটনাগুলো পরে অনেক ধার্মিক টাইপের একটু বেশি হচ্ছিল। আচ্ছা। তো একদিন হঠাৎ করে মানে আমার বন্ধুর ঘরে একটা রুম আছে, তো ওই রুমে উনি মাগরিবের নামাজের টাইম, হ্যাঁ উনি মাগরিব অজু করে নামাজ, অন্য দিন বেশি নামাজ পড়ে তো নামাজ পড়তেছে, মাগরিবের নামাজের টাইম সবাই মসজিদে গেছে পুরুষ কাকারা, তো আর উনি ওই রুমে নামাজ পড়বে। তো ওদের বন্ধুদের যেই রুমে বন্ধুদের বাড়িটা হচ্ছে রাস্তার পাশে, রাস্তা থেকে ওদের বাড়িটা একটু নিচা। আচ্ছা। তো উনি যেই রুমে নামাজ পড়ে দরজা আটকানো ছিল, নামাজ পড়তে ঢুকেছে, ঠিক আছে অন্য দিনের মতোই নামাজ পড়তেছে, কিন্তু রাস্তা থেকে একজন দেখছে ওনার রুমে আগুন জ্বলতেছে। আচ্ছা। ওই রুম আমার বন্ধুর ঘরের মধ্যে এক রুমে আগুন জ্বলতেছে, তো সে রাস্তা থেকে দৌড়ে আসছে যে আপনাদের ঘরে আগুন। তো আগুন দেখে সবাই হ্যাঁ আগুন দেখতেছে, দেখে দরজা ভাঙার চেষ্টা করতেছে কিন্তু ভাঙতে পারতেছে না। অনেকক্ষণ পরে দরজা ভেঙে ঢুকে দেখে যে সেই কাকির উপরে আগুন। আচ্ছা, মানে সবাই যখন দেখলো যে আগুন জ্বলছে এবং সবাইকে খোঁজ খবর করলো, ডাক দিল এবং সবাই মিলে এসে একত্রে যখন ভাঙলো, মানে ঘরটা ভেঙে মানে দরজা ভেঙে যখন ভেতরে দেখলো, তখন দেখলো যেটা যে কাকির গায়ে আগুন, সেই ভদ্রমহিলার গায়ে আগুন জ্বলছিল। আচ্ছা, এই জায়গা থেকে বলুন তারপরে কি ঘটলো। কাকির গায়ে আগুন এবং সে আগুনে ছটফট করছে, কিন্তু তার মাঝে হচ্ছে পুরো শরীরে আগুন লেগে গেছে, কাপড়ের মধ্যে পুরো আগুন, তখন আগুনে ছোটাছুটি করতেছে। তারপরে পানি, তারপরে কাঁটা দিয়ে তেনাকে মানে পেঁচিয়ে আগুন বন্ধ করার চেষ্টা করলো, তার মাঝে হচ্ছে প্রায় ওনার শরীরের অনেক অংশ পুড়ে গেল। আচ্ছা। পুরো একদম অনেক অংশ পুড়ে গেল। পুড়ে যাওয়ার পর ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা, রাস্তায় নিয়ে যাচ্ছিল ডাক্তারের কাছে হসপিটালে। আচ্ছা। কিন্তু হসপিটালে যাওয়ার আগেই রাস্তায় তিনি মারা যান। রাস্তায় মারা যান। তো মারা যাওয়ার পরে যে বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পরে কিন্তু ওই দিনই হচ্ছে রাতের বেলায় কিন্তু উনি নিজেই গায়ের মধ্যে আগুন দেন। মানে মারা যাওয়ার আগে যে ঘটনাটা বাড়িতে বুঝতে পারে আর কি, তেলের একটা মানে ক্যারেস তেল যেটা বলে, ওটা নিজের গায়ে নিজে ঢেলে তারপরে আগুন দিয়ে ফেলেন নিজেকে নিজে। তার মানে আগুনটা আসলে তিনি নিজেই তার গায়ে লাগিয়েছিলেন। একজন সুস্থ মানুষ এবং স্বাভাবিক একজন মানুষ, হুট করেই তার এক ধরনের পরিবর্তন আসে, যেই ব্যাপারগুলো আগে তার ছেলের মধ্যে দেখা যেত, সেই ঘটনাগুলো তার সাথে বারংবার ঘটতে থাকে এবং হুট করে একদিন তিনি নিজের গায়ে নিজে আগুন দিয়ে দেন, কিংবা অন্য কিছু ঘটতে পারে, সেটা আসলে জানা যায় না। তাই জানা যায় না, কিন্তু পরিবার থেকে এমন একটা ইয়ে করে যে তিনি নিজেই আগুন দিয়ে দেন এবং ওই রুমে এই তেলের একটা বড় কন্টিন পায়, সেখানে তেল ছিল, সেই তেল দিয়ে নিজে ইয়ে করে পরিবার তেমন করে একদমই ভেঙে পড়েছিল। কিন্তু তখন সেই যে মহিলা কবিরাজটা ছিল, মহিলা কবিরাজটা বেশ ইয়ে করছিল যে আমার কাছ থেকে তকদির না নেওয়ার কারণে এরকম হয়েছে, বা আমি এটা ঠিক করে দিতে পারতাম। তো সেখান থেকে পরিবার বুঝতে পারছে যে সেই মহিলা কবিরাজটা বেশ কিছু একটা কাজ করেছিল, বা উনি ভালোর জায়গায় উল্টো কিছু একটা করেছিল। তারপরে সবাই ভেঙে পড়ে, পরিবার একদমই ভেঙে পড়ে। আর সেই জায়গা থেকে আজ থেকে সেই ঘটনা ঘটেছে 2004 এবং 2005 মধ্যে। আচ্ছা। আজও সেই ভাইয়াটা এখনো পাগলের মতো আছে, এখনো সেই ভাইয়াটা পাগলের মতোই আছে। পরিবার থেকে তার আম্মু মারা যায়, যার সাথে বেসিক্যালি যার সাথে আসলে প্রথমে ঘটনাগুলো শুরু হয়, সেই মানুষটি এখনো ঠিক একই রকম আছে, বেঁচে আছেন, কিন্তু তার সেই অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। অস্বাভাবিক আচরণ এবং মাঝ রাত্রে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, শব্দ করা, অযথা চিৎকার চেঁচামেচি করা এবং সবাইকে একটা ডিস্টারবেন্সের মধ্যে সবসময় রাখা। কিন্তু তার মা আসলে তার দ্বারাই পজেস্ট হয়েছে, যে জিনিসটা তার মধ্যে ছিল সেটা দ্বারা পজেস্ট হন এবং পরবর্তী সময় তিনি আগুনে পুড়ে মারা যান। এবং পরিবার থেকে বলা হয় যে আসলে তিনি নিজেই হয়তো বা সুইসাইড করেছেন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে। এনিওয়ে, অনেক ধন্যবাদ আপনাকে সালাউদ্দিন জামিল সৌরভ, আপনার ঘটনাটি অর্থাৎ দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আরজে লিংকন আপনার ভয় বন্ধু হয়ে আছি রাত 12টা পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত ভয়ের জগতের সব ঘটনা নিয়ে আমি লিংকন আপনার সাথে থাকি, শুধুমাত্র 91.2 FM রেডিও ধ্বনিতে।
এবং আজকে আমাদের সাথে সালাউদ্দিন জামিল সৌরভ আছেন, তার ঘটনাগুলো আমরা শুনছি এবং তারপর আমরা শুনব মোহাম্মদ মাইনুদ্দিনের ঘটনা। এই পর্যায়ে একটা ব্রেক নিতে চাই। ব্রেক নিয়ে ফিরে এসে যারা কমেন্ট করেছেন, SMS করেছেন, তাদের কথায় বলবো। তারপর আবার আমরা মূল ঘটনাতে প্রবেশ করব। সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, গল্প গানের সারাদিন। আরজে লিংকন আপনার সাথে আছি ভয়ের জগতের সব ঘটনা নিয়ে। শুনছেন ভয় শুধুমাত্র রেডিও ধ্বনি 91.2 FM এ। প্রতি বৃহস্পতিবার ভয়ের ঘটনা নিয়ে আমি আরজে লিংকন আপনার সাথে থাকি রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত। আর তাই অবশ্যই আপনি আমার সঙ্গে আজকে আছেন 12টা পর্যন্ত, এই আশা আমি অবশ্যই করতে পারি। আমি চলে যাচ্ছি আবারও সালাউদ্দিন জামিল সৌরভ আপনার কাছে। আপনার তৃতীয় ঘটনা, আপনার নিজের দেখা ঘটনা এবং আপনার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আমরা সেই ঘটনাটি এবার শুনবো, প্লিজ। জি, আমার চাচাতো ভাইয়ের সাথে যে ঘটনাটি হয়েছে, তিনি ছোট থাকতেই তা বাঁশের পোল বলে গ্রামে, সেই বাঁশের, হ্যাঁ মানে আমি একটু ডিটেল বলে দিই, যারা গ্রামে আছেন তারা বুঝতে পারছেন বাঁশের পোলটা কেমন হয়। খুব ন্যারো একটা জিনিস, দুটো বাঁশকে আড়াআড়ি ভাবে মাটিতে পুঁতে তার উপরে আরো কিছু বাঁশ দিয়ে একটা পারাপারের ব্যবস্থা করা হয়, যেখানে খাল আছে বা বিল আছে বা যে অঞ্চলগুলোতে একটু পানি বেশি থাকে, রাস্তা নেই, তার উপর দিয়ে যাওয়ার জন্য সেটা করা হয়। ইভেন গ্রামের দিকে এখনো বর্ষাকালে এই ব্যবস্থাটা নেওয়া হয়ে থাকে। জি প্লিজ। তো উনি একদিন রাতে এই বাঁশের পোল দিয়ে পারাপার হচ্ছিল, তো ছোট হঠাৎ করে এই বাঁশের পোল থেকেই কিছু একটা ওনার উপর ভর করে বাসায় আসার পরে একটু অন্যরকম ব্যবহার করা শুরু করে, অন্য দিনের চেয়ে একটু ভিন্ন ব্যবহার করা শুরু করে। তো ওদিন রাতে তেমন কিছু মনে করেনি, হয়তো ভেবেছে যে বাসায় যে কিছু একটা হয়েছে, মন খারাপ, তার জন্য হচ্ছে এরকম করছে। তো রাতে ঘুমিয়ে যায়। বেশ কিছুদিন যাওয়ার পর উনি আবারও এরকম হঠাৎ করে রাতে ঘরের মধ্যে দরজা নেড়ে একদম দরজা নাড়তেছে, বাইরে চলে যাবে, এরকম কিছু করতেছে। তো রাতের তখন প্রায় 1টা বাজে, এরকম টাইপে এরকম করতেছে যে বাইরে চলে যাবে, দরজা নাড়ানাড়ি করতেছে। তো কাকি আর কাকা ওনাকে ধরে বুঝতে পারে যে ওর মধ্যে কিছু একটা হয়েছে। তখন পাশের বাড়ির একজন দাদা আছে, উনি হচ্ছে সবাইকে বিভিন্ন জায়গায় যে ভৌতিক বা জিন যেটাকে বলি আমরা, তেমন আছর করে যাদের উপর, তাদেরকে ঝাড়ায়, পানি দেয়। তো ওনাকে রাতে নিয়ে আসে। রাতে নিয়ে আসার পর ওনার সামনে নিয়ে আসার পরে উনি আরো বেড়ে যায়, চিল্লাচিল্লি চেঁচামেচি আরো বেড়ে যায়। ওনাকে ধরে রাখা যাচ্ছে না, ভাইয়াকে ধরে রাখা যাচ্ছে না, উনি দূরে চলে যেতে চায়। তো এমন করার পরে উনি যখন পানি পড়া বা কিছু করে মন্ত্র কিছু পড়ে, তখন হচ্ছে উনি আবার স্বাভাবিক অবস্থা হয়ে যায়। তো তাবিজ দিয়ে দেওয়ার পরে বেশ কিছুদিন, প্রায় কয়েক বছরই আর এটা ওনার উপর করে না। প্রায় 8 বছর হয়ে গেছে, তাই সেটা আর কোনো দিন হয় না, সেই ঘটনাটা আর হয় না। তো পরে আবার 8 বছর পরে আবার কিছুদিন পর পর এটা রাতে হতে থাকে। ওই ভাইয়ের সাথে আবার এরকম রাতে হয়, বেশ সপ্তাহে 2-1 বার হয়। পাড়ার মধ্যে সব বিভিন্ন সময় রাত্রে দৌড়াদৌড়ি করে। তো সবাই বলে যে ও মঙ্গলের এমন হয়েছে, জিনে ধরছে, পোলাপান দুষ্টামি করে যে ওই কাকাকে জিনে ধরছে, এরকম আর কি। সবাই জেনে যায়, স্বাভাবিক হয়ে যায়। তো ওই একদিন আমরা ঈদের ছুটিতে আমরা বন্ধুরা রাতে আমাদের স্কুল মাঠে আড্ডা করার পর রাতের প্রায় 12:30টার দিকে বাড়ি ফিরছি। তখন বাড়িতে এসে দেখছি যে উনি এরকম দৌড়াদৌড়ি করতেছে, আজকে একটু বেশি করতেছে। তো মহিলারা সবাই, কাকিরা ঘুমাই গেছে, আমরা চাচাতো ভাইয়েরা প্রায় 6 জন ছিলাম,
সবাই এখন যে কি করে আমরাও গেলাম যে বাইরে বাসায় নিয়ে আসা যায় কিনা। উনি হচ্ছে বাড়ি থেকে একটু দূরে হচ্ছে আমাদের একটা বাঁশঝাড়ের জায়গাটাকে মানে সারাবাড়ি বলে আর কি, অনেকগুলো বাঁশঝাড়, গ্রামের ভাষায় ছাড়াবাড়ি বলে, মানে একটা ফাঁকা জায়গা, বাঁশঝাড়, কবরস্থান এক পাশে, এরকম একটা জায়গা। তো ওখানে উনি চলে যায়, এদিকে বকা দেয়, চিল্লাচিল্লি করতেছে। তো শুধু ওনার আম্মু ওনাকে আনতে, তো আমাদেরকে দেখে বললো যে তোমরা একটু আমার সাথে থাকো, আর একটু ধরতে হবে। তারপর আমরা ওই বাঁশঝাড়ের কাছে যাই, ওনার সামনে গেলে উনি আবার দূরে বাড়ির উঠানের দিকে চলে আসে। তো উঠানের দিকে আসার পরে বললো যে পানি খাবে। তো আমার আরেক চাচতো ভাই গেল টিউবওয়েল থেকে পানি নিয়ে আসতে, একটা স্টিলের জগ দিয়ে 1 জগ পানি নিয়ে আসছে, প্রায় 1.5 লিটার পানি ধরবে। তো ওনাকে পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে পানি খাওয়ার জন্য ওই চাচাতো ভাইয়া হচ্ছে লাইট টিপ দিয়েছিল, ফোনের লাইট, যে পানিতে পোকা বা দেখে যেন খেতে পারে। তো উনি পানি খাচ্ছে, যখন লাইট টিপ দেওয়া হয়েছে পানিটা খাচ্ছিল, লাইটটা টিপ দেওয়ার পরে রেগে ওই জগটা দিয়ে ওই চাচাতো ভাইয়ের উপরে ঢিল মারে। আচ্ছা, মানে বাতি জ্বালানোর কারণে, মানে লাইট জ্বালানোর কারণে তিনি বিরক্ত হয়েছিলেন। জি, বিরক্ত হয়ে সেই স্টিলের জগটা দিয়ে ভাইয়ের উপরে ঢিল মারে। তো সেটাতে ভাইও রেগে যায় যে হয়তো সে ইচ্ছে করে করেছে বা এরকম একটা, মানে একটা অনেক বড় অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে সেটাকে ঢিল মেরে আবার অন্যদিকে দৌড়তে বাঁশঝাড়ের দিকে চলে যায়। বাঁশঝাড়ের দিকে চলে যায়, তখন কাকি আবার ভাইয়াকে বলতেছে যে তুমি কিছু মনে করো না, ওর এরকম ইয়েটার কারণে এরকম হয়েছে। তো আমরা ভাইয়া আবার বুঝতে পেরে আবার আমরা যাই ওনাকে ভাইয়াকে আনার জন্য। তো ভাইয়া আস্তে আস্তে বাঁশঝাড়ের দিকে চলে যায়, একটু ভিতরের দিকে চলে যায়। তো বেশ প্রায় তখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা এরকম দৌড়াদৌড়ি করতেছি ভাইয়ের সাথে। একবার বসে আবার দৌড় দেয়, বকা দেয়, ধরে রাখতে পারি না, আবার নিজে নিজে কান্না করে। তো এখন বাঁশঝাড়ের দিকে চলে যাচ্ছে। তো আমরা মোটামুটি ক্লান্তর দিকে, যে আর ভাল লাগতেছে না, বাসায় চলে যাই। তো আবার ভাবতেছি যে এখন আমরাও বড়, কিন্তু এই ভাই এমন করতেছে, আমরা কিভাবে ঘরে চলে যাই। তো ওনাকে যাই একটু সাহস করে যে আজকে বাসায় দিয়েছে, তারপরে হবে। তখন সামনে যাওয়ার পরে দেখি বাঁশঝাড়ের দিকে খুবই ভাইয়ার কান্নার আওয়াজ ছাড়া অন্য একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, সেটা আমরাও শুনতে পাই। তো আমি যেটা আওয়াজটা যদি একটুখানি আপনি এক্সপ্লেইন করতেন। হ্যাঁ, আওয়াজটা হচ্ছে যে বিড়ালের যেমন বিড়ালের কয়েকটা আওয়াজে একটু ভয়ঙ্কর টাইপের বিড়ালের আওয়াজ, যেমন বিড়াল ছোটাছুটি করছে এরকম একটা আওয়াজ। আচ্ছা, সেটা আমি একটু ভয় পাই, একটু বেশি ভয় পাওয়ার কারণে আমি চাচ্ছিলাম যে আমি যাব না। তো অন্য চাচতো ভাইয়েরা বলতেছে না, একসাথে যাই। তো আমরা যত সামনে যাই বাঁশঝাড়গুলো আরো লাড়ালাড়ি বেশি করতেছে। ভাইয়া বাঁশঝাড়ে ঢুকে গেছে, এমন ভাবে ঢুকতেছে যে বাঁশঝাড় থেকে বের করে আনা যাচ্ছে না। তো সেখানে আমি খুবই ভয় পাই, কারণ আওয়াজটা খুবই ভয় ছিল। তো ভাইয়াকে তারপর আমরা কয়েকজন সাহস করে ভাইয়াকে ধরার পরে ভাইয়াকে যখন ধরে নিয়ে আসতে চাই, ভাইয়ের অনেক শক্তি, পারতেছি না কোনোভাবে। পরে কাকি যায়, কাকিকে যখন মানে ভাইয়াকে ধরে, তখন আবার একদম শান্ত হয়ে যায়। হ্যাঁ, তো কাকি ধরলে ভাইয়া আবার শান্ত হয়ে যায়। তো পরে ভাইয়াকে আমরা ধরে আবার বাড়ির দিকে নিয়ে আসার পরে ওই ভাইয়ার কিছু পানি পড়া ছিল, এই কবিরাজের পানি পোড়াগুলো দেয় ভাইয়ের উপরে, ছিটানো হয়। ছিটালে একটু কিছুক্ষণ স্বাভাবিক থাকে, তখন আমরা মনে করি যে ভাইয়ের উপর থেকে চলে গেছে বা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু কিছু আবার ফিরার পথে আবার ভাইয়া দৌড় দিয়ে সেই কবরস্থানের দিকে চলে যায়। এখন হচ্ছে আমরা যারা যাচ্ছি ভাইয়াকে আনতে, আমাদের উপর ভাইয়া বিরক্ত হয়ে গেছে, মানে আমাদেরকে মারবে, আমাদেরকে দৌড়ানো দিচ্ছে। আমরা হঠাৎ করে দৌড়ে আবার বাড়ির দিকে চলে আসি, মানে খুব ভয়ে, মানে যাকেই সামনে পাচ্ছে তাকে মারছে। তো আমরা সবাই চলে আসি, কিন্তু কাকি যখন সামনে যায় ভাইয়া, তখন আবার ঠান্ডা হয়ে যায়। তারপরে ভাইয়া আবার সেই বাঁশঝাড়ের দিকে চলে যায়। বাঁশঝাড়ের কাছে দ্বিতীয়বার যখন আমরা আবার বাঁশঝাড়ের দিকে যাই, হঠাৎ করে মানে একটা বিড়াল টাইপের খুব বড় একটা জিনিস, যে ভাইয়ার শরীরের কাছ থেকে মনে হচ্ছে যে ওনার কাছেই ছিল এটা, সেটা অনেক বড়, সাদা, চোখগুলো কেমন ভয়ঙ্কর। সেটা বাঁশঝাড়ের সাথে একটা গাব গাছ ছিল, সে গাব গাছের দিকে উঠে যায়। সেটা দেখে খুবই ভয় পেয়েছে, সবাই ভয় পেয়েছে, কিন্তু কাকি খুব সাহস করে দাঁড়িয়েছিল। হ্যাঁ, কাকি ভাইয়াকে ধরতে যায়, কিন্তু আমরা পিছিয়ে যাই। তারপর কাকি বললো যে কিছু হবে না, তোমরা আমার সাথে আসো। পরে আমরাও যাই, গিয়ে ভাইয়াকে ধরে বাসায় নিয়ে আসি, বাড়ির উঠানে নিয়ে আসি। উঠানো নিয়ে আসার পরে আবার ওই কাকাকে, ওই দাদাকে রাতের মধ্যেই কাকাকে ঝাড়ানোর জন্য
আনা হয়, তখন প্রায় 2:30 বেজে গেছে রাতের। তারপরে ওই রাতে দাদা ঝাড়ানোর পরে সে আবার বাঁশঝাড়ের এখানে গিয়ে যে ছাড়ানোর পরে বাঁশঝাড়ের দিকে উল্টে পড়ছে, তখন নাকি তিনার থেকে যে জিনটা ছিল ওনার সাথে সেটা চলে যায়। তারপরে আমরা অজ্ঞান অবস্থা ভাইয়াকে পাই। তারপরে রাতের প্রায় 3:30 বেজে যায়, ভাইয়াকে বাড়িতে দিয়ে আমরা ঘুমাতে যাই। এই ছিল আমার তৃতীয় গল্পটা, যেটা আমার সামনে হয়েছে প্রায় 1.5 বছর আগে হয়েছিল। শুনলাম সালাউদ্দিন জামিল সৌরভের ঘটনা। পেশায় একজন মাদ্রাসার শিক্ষার্থী এবং তিনি মাদ্রাসাতে মাস্টার্স পড়ছেন, মাদ্রাসা লাইনে যেটাকে মাস্টার্স সমতুল্য মনে করা হয়। নতুন ঘন্টায় আরও একবার স্বাগত সবাইকে যারা শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আর যে লিঙ্কন আপনার সাথে আছি থার্সডে নাইট হরর স্পেশাল ভয় নিয়ে রাত 12টা পর্যন্ত, অর্থাৎ আর 1 ঘন্টা আপনার সাথে আছি। কাজেই আমার সাথেই থাকুন এবং শুনতে থাকুন। আমাদের সাথে আজকে সালাউদ্দিন জামিল সৌরভ আছেন এবং তারপর আমাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ মাইনুদ্দিন। আমরা তাঁদের ঘটনাগুলো আজকে শুনছি এবং আশা করি আপনাদের ভালো লাগছে। আমি সালাউদ্দিন জামিল ভাই আপনার কাছে আবারও আসতে চাইছি। আপনার কাজিনের একটি ঘটনা আছে, সেই ঘটনাটি আমরা এবার শুনবো। আপনার এবং আপনার কাজিনের একটি ঘটনা। আমরা জানি যে যখন আমাদের বয়স একটু কম, অর্থাৎ স্কুলে, হাই স্কুল শেষে কিংবা ইন্টারমিডিয়েটের সময়তে আমরা একটু বেশি সাহসী থাকি, একটু ডানপিটে থাকি। আমাদের মধ্যে একটা চেষ্টা থাকে যে পৃথিবীর যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে ভাঙবো, রাতের বেলা বাইরে থাকবো, আড্ডা দেবো এবং খুব বেশি আমরা একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করি। তো সেই রকম একটি ঘটনা আপনার এবং আপনার কাজিনের লাইফে ঘটে গেছে। আপনারা বেশ রাত করে খুব আড্ডা দিতেন, বাইরে যেতেন, বেড়াতে যেতেন এবং অনেক কিছু করতেন। ডানপিটে স্বভাবের ছিলেন আপনারা এবং সেই ঘটনাতে সেই রকম ব্যাপারগুলোর সঙ্গে সঙ্গে কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে আপনাদের, সেটা একটু শুনতে চাই। ভয়ের অভিজ্ঞতা ইনফ্যাক্ট, প্লিজ। এটা আপনি বলেছেন যে আমরা ইন্টার লেভেলে যেটা আড্ডা দিতাম বাইরে গিয়ে, তো একদিন হঠাৎ যে ঘটনাটা হয়, এদিনও আমরা রাতে বের হতামই, খাওয়া দাওয়া শেষ করে গ্রামে সবাই একটু শুয়ে পড়তো, আমরা সেই প্রায় 11টা 11:30 দিয়ে বের হয়ে পড়তাম। তো বের হয়ে রাস্তার পাশে প্রজেক্ট, একটা মাছের বড় একটা প্রজেক্ট বলে, যেটা ফিশারি মাছের, সেখানে বসে আমি আর আমার কাজিন বেশ গল্প করতাম। আমি ঢাকায় পড়াশোনা করি আর হচ্ছে গ্রামে কুমিল্লাতে পড়াশোনা। যখন আর কি সময় সুযোগ ঘটে বা ছুটি থাকে তখন বাড়িতে গিয়ে একসাথে একটু সেলিব্রেট করবার একটা চেষ্টা। হ্যাঁ, আড্ডা। তো সেদিন সেরকমই আগের মতো আড্ডা দিতে রাতে বের হয়েছি। তো আমরা গল্প করতে করতে প্রায় অনেক হয়ে যায়, প্রায় 2-2:30 বেজে যায়। হ্যাঁ, অন্য দিনের মতোই 2:30 বাজে। তো আমার একটু ঘুম পাচ্ছিল, তো আমি বললাম যে চল বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তো বললো আচ্ছা চল আজকে আর না আড্ডা দিয়ে চলে যাই। তো বাসার আর আমাদের আড্ডার রাস্তা প্রায় 10 মিনিটের দূরে, আমরা একটু দূরে গিয়ে ভিলের পাশে আড্ডা দিতাম খোলামেলা ওখানে। তো মাঝে হচ্ছে একটু কবরস্থান ছিল বেশ। তো আমি আর ও আসতেছি আর গল্প করতেছি, আচ্ছা, যে কথা বলতে বলতে আসতেছিলাম। তো কবরস্থানের কাছে আমার পাশের বাড়ি এক নানুকে দেখতে পাই, উনি দাঁড়িয়ে আছে কবরস্থান। তো আমি মানে নানুর বাড়িতে গিয়েছি 2 দিন হয়েছে, কিন্তু ওই নানুর সাথে দেখা হয়নি। তো ওখানে দেখে আমি বললাম, নানু কেমন আছেন? এখন এদিকে নানু কিছু বলছে না। হ্যাঁ, কিন্তু আমার কাজিন হচ্ছে সে সেই নানুকে, চাচাতো নানুকে দেখে তার চোখ মুখ, সে মানে আমার কাজিন একদমই কথা বলা বন্ধ হয়ে গেছে। মানে সে আমার দিকে তাকাচ্ছে কিন্তু আমাকে কিছু বলছে না, যে সৌরভ, আমাকে কিছুই বলছে না, গল্প বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি নানুকে, কারণ আমি তো ওনার সাথে দেখা হয়নি, আমি বলছি কেমন আছেন। নানুকে দেখে আপনার ভালো লাগছে এবং তাকে আপনি জিজ্ঞেস করছেন যে কি অবস্থা, কেমন আছেন, একটা হাই হ্যালো করার ব্যাপার। কিন্তু আপনার যে কাজিন আপনার সঙ্গে ছিলেন, তাকে আপনি দেখলেন যে তিনি খানিকটা উত্তেজিত এবং ভীতিগ্রস্ত এবং সে ভয় পাচ্ছিল, খুবই ভয় পাচ্ছিল। আচ্ছা, তারপর আমি নানুর দিকে, সামনের দিকে এগিয়ে যাই, যে এত রাতে নানু এখানে কি, মানে কেন? তো সামনের দিকে গিয়েছে, কিন্তু আমার কাজিন মানে ওর জায়গায় দাঁড়িয়ে থাকে, মানে ও আমার সাথে আসতেছে না। তো আমি ওকে বলি যে শ্যাম আস, কি হয়েছে দেখি না। তো উনি আমাকে কিছু বলতেছে না, উনি ভিতরের দিকে চলে যাচ্ছে আর কি, কবরস্থানের পাশ দিয়ে বিলের সাইডে চলে যাচ্ছে। তো
বিলের সাইডে চলে যাচ্ছে, তো আমিও সামনের দিকে আগাতে থাকি যে নানুকে কি হয়েছে, কিছু বলতেছে না, হয়তো মন খারাপ বা বাড়িতে কারোর সাথে রাগারাগি হয়েছে, এত রাতে এখানে আসছে, আমার সাথে কথা বলতেছে না কেন। তো আমি সামনের দিকে যেতে থাকি, প্রায় কবরস্থানের পাশে ঘেঁষে উনি বিলের পাশে চলে যাচ্ছে। তো আমার কাজিন আসতেছে না, কিন্তু তখন আবার আমার নিজের মাঝে হচ্ছে একটু অন্যরকম একটা চলে আসে। কিরকম সেটা? সেটা হচ্ছে যে আমারই ভয়েরটা একটু কাজ করতেছে, যে আমার কাজিন ও আসতেছে না কেন, সিয়াম আসতেছে না কেন, আর নানি কেন আবার ওইদিকে চলে যাচ্ছে, আচ্ছা, আমার সাথে কথা বলতেছে না, অথচ অন্য সময় তো কথা বলে, নাতি বলে অনেক দুষ্টমি করে। তো আমিও থেমে যাই, আমিও সেই কবরস্থানের পাশে গিয়ে থেমে যাই, আর কবরস্থানের দিকে যাই না। তো কাজিন ওকে মানে এমন অবস্থায় দেখতে পারতেছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে মানে খুবই ভয়ে একদম হয়ে গেছে। হ্যাঁ, আমাকে মুখে বলতে পারতেছে না, কিন্তু হাতে আমাকে ডাকছে যে আমি চলে আসতে, মানে ওর কাছে চলে আসতে, আমি নানুর দিকে যেন আর না যাই, ও আমাকে ডাকতেছে যে সৌরভ চলে আস। আপনি আপনার নানুর মানে পথের দিকে যাচ্ছেন, নানু যতটা এগোচ্ছেন আপনিও ততটা এগোচ্ছিলেন, কিন্তু আপনার কাজিন তিনি কোনো কথা বলতে পারছিলেন না, কিন্তু তিনি হাতে ইশারা করছেন যাতে করে আপনি আপনার নানুর পেছনে পেছনে না যান। ওকে, তারপরে কিন্তু ওর মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, কিন্তু ও হাত নাড়ছে, সেটা আমি স্পষ্ট দেখতেছি যে সে হাত নাড়ে আমাকে বোঝাচ্ছে যে তুই চলে আস। আচ্ছা, যেও না তুমি এদিকে চলে আসো এরকম বোঝাচ্ছে। কিন্তু আমার সেখানে কাজ করতেছিল কেন, মানে আমরা দুইজন আছি, নানুকে কি হয়েছে আমি নিয়ে আসি আমরা দুজন, কিন্তু ওকে ছাড়া আমিও একটু ভয় কাজ করছিল। তো আমি হচ্ছে আবার ফিরে আসি, কিন্তু যখন আমি আবার আমার কাজিনের দিকে ফিরে আসি, তখন আবার নানু আবার আমার দিকে এগিয়ে আসে। হ্যাঁ, এগিয়ে আসে, তবে ওনাকে বৃদ্ধ মানুষ একটু কেমন যেন, শরীরটা একটু কেমন যেন দেখাচ্ছে, যেমন উনি উড়ে যাচ্ছে, একটু উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামতেছে, এরকম একটা টাইপ। তখন আমি খুবই হয়ে যাই, যে আমার মধ্যে খুবই ভয়টা কাজ করে। তো আমি ওর কাছে, আমার কাজিনের কাছে চলে আসি। ও আমাকে কোনো কথাই না বলে আমাকে হাত ধরে টেনে নিয়ে যেতে চাচ্ছে বাড়ির দিকে, নানুর বাসার দিয়ে। কিন্তু ও অন্য সময় যেরকম স্বাভাবিক হাঁটে সেরকম আর হাঁটতে পারতেছে না, খুবই আমাকে টানছে, কিন্তু খুবই ও একদম স্লো হয়ে গেছে, মানে ওকে আমি নিয়ে যাবো এরকম একটা অবস্থা। তো ওর শরীর ঘেমে গেছে, ওর হাত যখন আমাকে ধরছে ওর পুরো শরীর ঘেমে গেছে, তো চোখ টোক একদমই বড় বড় কেমন টাইপের। তো আমি খুবই ভয় পেয়ে যাই, তো ওকে নিয়ে সামনে নিতেই পারতেছি না যে আমি বাসার দিকে নিয়ে যাব। তখন আমারও শরীরটা ঘেমে যাচ্ছে, কিন্তু পুরোই ঘেমে আমি ভয় একদমই ভীত হয়ে যাচ্ছি। আর সেই পাশ থেকে, কবরস্থান থেকে নানু আমাকে হাত দিয়ে ডাকছে, কবরের পাশ থেকে। হ্যাঁ, কবরের পাশ থেকে আমাকে হাত দিয়ে ইশারা করছে যে এদিকে আসো। তো এত রাতে রাস্তা দিয়ে কোনো গাড়িও চলছে না গ্রামের, মানে আর গ্রামে জানেন যেটা লাইটের ব্যবস্থা থাকে না, আর কিছু গভীর রাত হলেই সবাই লাইট অফ করে দেয়। হ্যাঁ, গ্রামের টিনের ঘর, মানে খুবই অন্ধকার হয়ে থাকে, তো আলো নেই। তো আমি নানুর ডাকে যেতেও পারতেছি না, আর আমার কাজিনকে নিয়ে আমি বাড়ির দিকে ফিরতে পারতেছি না। সেখানে অনেকটা সময় লেগে যায়। তারপর আমি ওকে নিয়ে আস্তে 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 কিছু দোয়া পড়তেছিলাম, মনে মনে ভয় কাজ করতেছিল। আস্তে আস্তে বাড়ির দিকে যাই, যাওয়ার পরে ও পানি টানি খাওয়াই, আমি নিজে পানি টানি খাই, কাউকে না ডাক দিয়ে আমরা দুজন একই রুমে ঘুমাই। তারপর কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে, ও আমাকে বলে যে এই নানু কিছুদিন আগে আত্মহত্যা করেছে। কিন্তু সেই খবরটা আমি আগে জানিয়ে না যে তিনি মারা গেছে, তাও বৃদ্ধ বয়সে ফাঁসি দিয়ে মারা গেছে রাস্তার পাশে, সেটা আমি জানতামই না যে তিনি মারা গেছে। সে আমার কাজিন তাকে দেখার পরেই ও তো জানে যে মারা গেছে এত রাতে উনি এখানে, সে প্রথমে ভয় পেয়েছে, কিন্তু আমি জানতাম না যে তিনি মারা গিয়েছে। তো তখন আমরা রুমে গিয়ে শুনতে পাই ওর মুখে যে উনি তো মারা গেছে, আর 8 দিন হয়েছে তিনি মারা গেছে। তারপরে সেখানেই রাত আমাদের কেটে যায়। সে ছিল আমার সাথে আর আমার কাজিনের সাথে। এরপরে আর কোনো ঘটনা ঘটেনি আপনার সাথে এই বিষয়ে? আর ওই পরে আর ঘটে। Indeed, it was a creepy incident. ধন্যবাদ আপনাকে সালাউদ্দিন জামিল সৌরভ, আপনার সত্যি একটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM।
Yes, you are listening to Radio Dhoni 91.2 FM. Arja Lincoln is with you, and just right now it's 19 minutes past 11 p.m. আপনার সাথে আছি all the way till 12 a.m. সো পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকতে হবে এবং শুনতে হবে ভয়ের কিছু অদ্ভুত বাস্তব সত্য ঘটনা, এবং ঘটনাগুলো শুনতে শুনতে আপনি অবশ্যই আপনার মতামতটুকু লিঙ্কনকে জানাবেন। আজকের ঘটনাগুলো আপনার কেমন লাগছে সেই কথাগুলো আমাকে অবশ্যই জানাবেন। আমরা সালাউদ্দিন জামিল সৌরভের ঘটনা শুনছি। সালাউদ্দিন জামিল সৌরভ পেশায় একজন শিক্ষার্থী, মাদ্রাসার স্টুডেন্ট, এবং আজকে তিনি আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন। আমরা আরেকটি ঘটনা তার শুনবো, তারপরে আমরা মোহাম্মদ মাইনুদ্দিনের কাছে যাব। আমরা সালাউদ্দিন জামিল সৌরভ, আপনার পরবর্তী যে ঘটনাটি আছে সেটি আমাদেরকে শোনাবেন। আপনার বন্ধুর ঘটনা, আপনি যে মাদ্রাসা এখন পড়ছেন সেখানে তিনিও পড়েন, এবং তার নিজের জীবনে এই ঘটনাটা ঘটেছে। আপনার যেহেতু বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, আপনি এই ঘটনাটি সম্পূর্ণ জানেন, সেটা আজকে আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করি। তো আমার সেই বন্ধু, ওর বাবা হচ্ছে জিনের কবিরাজ বলে আর কি, সবাই আমাদের প্রতিষ্ঠানে হচ্ছে কবিরাজ হুজুর নামেই ওর বাবাকে চিনে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ওকেও হচ্ছে বন্ধুরা দুষ্টামি করে বলে যে জিন আসছে। ওর নাম হচ্ছে ওসামা না বলে সবাই বলে কিরে জিন, কি অবস্থা, কেমন আছিস, এরকম আর কি। মানে বন্ধুদের মাঝে যে একটা হাস্যরসাত্মক সম্পর্ক থাকে, একটা ক্লোজনেস থাকে, সেই ব্যাপারটা রয়েছে। ওকে। তো সবাই জিন বলে ওকে সম্বোধন করে, জিন বলে ডাকাডাকি করে। তো এমনিতেও হচ্ছে ও রাতে সবাই ঘুমিয়ে পড়লে ও বারান্দায় গিয়ে একটু বেশি পড়াশোনা করে, বারান্দার লাইটের নিচে একটু পড়াশোনা করে। তো রাতে যে বন্ধুরা ওয়াশরুমে যাওয়ার সময় ও দেখে নিজে কথা বলে, মানে বারান্দায় পড়তেছে কিন্তু পড়ার মাঝে হচ্ছে অন্য কারোর সাথে হয়তো দেখাচ্ছে যে কথা বলতেছে। এই কয়েকজন বন্ধুরা রাতে অনেকবার দেখেছে। দেখার পর আবার দিনের বেলা আমাদেরকে যখন বলতো, তো আমরা মজা করে আরো করতাম যে ও তো জিন এমনি। তাহলে তো যারা দেখেছে তারা বলতো যে না, সত্যি কারোর সাথে ও কথা বলে। হ্যাঁ, ও পড়ার টেবিলে বসে আছে কিন্তু কারোর সাথে কথা বলতেছে, এরকম আমি দেখেছি। মানে একা কথা বলতেছে বা কাউকে কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, দূর থেকে এটা বোঝা যায়, কিন্তু কাছে গেলে দেখা যাচ্ছে ও কিতাব নিয়ে বসে আছে। কিতাবে কি হয়েছে, হ্যাঁ এই তো পড়তেছি, ঘুমাস না কেন, যা ঘুমা, বলে হ্যাঁ ঘুমিয়ে পড়বো। তো একদিন প্রতিদিনের মতোই পরে একদিন হচ্ছে সে বাথরুম থেকে খুব আওয়াজ হচ্ছে, মানে ওয়াশরুম থেকে আপনি মানে আওয়াজ শোনা যাচ্ছিল। হ্যাঁ, ভিতর থেকে আওয়াজ হচ্ছে। আমাদের বাথরুমের কি ধরনের আওয়াজ? বেসিক্যালি এই ভিতর থেকে যে সিটকারি বলে, যে ভিতর দিয়ে লাগানো, হ্যাঁ ওটা মানে খুলে বের হবে। হ্যাঁ, এটা জোরে জোরে নক করতেছে, স্টিলের চাবি হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে। তো দুই একজন উঠে কি হয়েছে বাথরুমে, তো গিয়ে দেখছে যে এরকম একটা বাথরুম থেকে এরকম আওয়াজ হচ্ছে। আর সেদিক দিয়ে আমাদের বন্ধু ওসামা, যে বারান্দায় লেখাপড়া করে গভীর রাতে, তো ওর হচ্ছে কিতাব খোলা আছে কিন্তু ও নেই। তো অনেকে ভাবছে যে ওসামাই হচ্ছে বাথরুমে আছে, এবং ওর যে বেডে গিয়ে দেখে ও নেই। তো আমরা অন্য কয়েকটা বন্ধুকে ডাকে, তার মধ্যে আমাকেও ডাকে। তো আমি গিয়ে দেখি যে ভিতর থেকে কেউ মানে বের হওয়ার জন্য অনেক আওয়াজ করতেছে, কিন্তু বের হতে পারতেছে না, বা আওয়াজ করছে যে ভিতরে কি হয়েছে সেটা আমরা বলতে পারতেছি না, একটা আওয়াজ হচ্ছে। তো কি হয়েছে, এখন ওর বাবাকে আমরা জিন হুজুর বলে ডাকি। উনি হচ্ছে এই জিনের যা হয় সেটা দেখাশোনা করে, বিভিন্ন মানুষ ওনার কাছ থেকে তাবিজ পানি নিতে আসে। তো উনিও হচ্ছে তখন মাদ্রাসাতে ছিল না, গ্রামের বাড়ি ছিল। তো এর মাঝে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ও বাথরুমের দরজা অনেক নাড়ছে কিন্তু বের হতে পারতেছে না, যেটা আমরা বুঝতে পারি যে ও বের হতে চেষ্টা করতেছে কিন্তু বের হতে পারছে না। আবার জোরে আমরা বাহির থেকে আওয়াজ করলে যে কি হয়েছে কিছু জানতে চাইলে একদম মানে ঠান্ডা হয়ে যায়। তো এরকম অনেকক্ষণ হয়ে যায়। তো আমাদের রোমে যে একজন হুজুর ছিলেন দায়িত্বে আমাদেরকে দেখাশোনা করার জন্য, হ্যাঁ ওনাকে আমরা জানানোর চেষ্টা করি। তো আমাদের মাঝে এক বন্ধু বলে যে না, হুজুরকে জানানোর দরকার নেই, আমরাই দেখি এটা সমাধান করা যায়। আচ্ছা। তো এখন বাথরুমের উপরে মানে বাথরুমের ভিতরে যে আমরা যাব সেই ব্যবস্থা নেই, যে আমরা উপর দিয়ে বা কোনোভাবে যাবো, ভিতরে কে আছে বা কি দেখার কোনো উপায় ছিল না। হ্যাঁ, কিন্তু আবার কিছুক্ষণ পরে সে ভিতর থেকে যে আওয়াজ করতেছে, মানে বাইরে যাচ্ছে যে ও বের হবে এরকম একটা আওয়াজ করতেছে। তো পরে
বন্ধুরা সবাই প্ল্যান করলো যে এখন কি করা যায়, এটাকে স্টিলের মানে কাটারও কোনো কিছু নেই যে আমরা দরজা কেটে করবো। হ্যাঁ, প্রায় অনেকক্ষণ এরকম থাকার পরে প্রায় 1 ঘন্টা খানিক হয়ে গেছে আমাদের দ্বিধাদ্বন্দ্বে যে আমরা এখন কি করতে পারি। ওর বাবাকেও ফোন দিচ্ছি না, কারণ উনি গ্রামে আছে, অনেক রাত হয়ে গেছে, এখন ফোন দিয়ে কি করব, বা আমরা চেষ্টা করছি যে আমরা কিভাবে সমাধান করতে পারি এটা। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আমরা বাথরুম থেকে সরে বারান্দায় এসে কথা বলতেছি যে কিভাবে করা যায়। হঠাৎ করে মানে খোলার আওয়াজ হলো, খুলেছে। তখন আবার আমরা দৌড়ে গিয়ে দেখি, হ্যাঁ ও খুলে, মানে কেউ খুলে দিছে, ও উল্টায় পড়ে আছে, ওয়াশরুমে উল্টে পড়ে আছে। মনে হচ্ছে পুরো গা পানি ঢেলে দিছে, মনে হচ্ছে যে একটা গোসলখানা, ওটা গোসলখানা একজাস্ট ছিল না, শুধু ওয়াশরুম, টয়লেট ছিল। তো কেউ পানি ভিজে দিছে, আর হচ্ছে মনে হচ্ছে যে ওর সাথে কেউ খুবই কি বলে মারামারি টাইপের, বা হচ্ছে আমরা বন্ধুরা যে আড্ডা পার্সাপার্সি করি বা করি, এরকম যে পুকুরে বা বাথরুমে গিয়ে, মানে যখন বাথরুমটা দরজাটা খুললো আপনারা দেখলেন যে আপনার বন্ধু মানে অজ্ঞান অবস্থায় সেখানে রয়েছে, পড়ে আছে, এবং মনে হচ্ছিল যে কারোর সাথে লড়াই হলে যে ব্যাপারটা ঘটে আর কি, মনে হচ্ছে যে কারোর সাথে কিছুক্ষণ আগে সে লড়াই করেছে। ওর হ্যাঁ, ওর এমন হয়েছে যে ওর শরীর ভিজে আছে, ভিজে গেছে। হ্যাঁ, ওর যে গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা ছিঁড়া টাইপের ছিঁড়ে গেছে, এবং সে অজ্ঞান অবস্থায় নিচে পড়ে রয়েছে, নিচে পড়ে আছে। যে আমরা বুঝতে পারি যে কারোর সাথে এই মারামারি টাইপের হয়েছে, গেঞ্জিটাও ছিঁড়া, অজ্ঞান অবস্থায়। তো আমরা ওকে ধরে বের করে বারান্দা নিয়ে আসি। ওকে বারান্দা নিয়ে এসে অনেকক্ষণ, আমাদের পাশে আরেক বন্ধু ছিল, ও কিছু জানতো মন্ত্র, এই কবিরাজের কিছু জানতো, সূরা কালামের জিনের, সবাই সূরা কালাম জানে, তবে জিনের বিষয়টা সবাই মানে ওরকম ভাবে পারে না। তো আমাদের মাঝে একজন ছিল, ও বেশ কিছু জানতো। তো হচ্ছে ও কিছু তদবির করলো, করার পর কিছুক্ষণ পরে মোটামুটি যে ওর আগের মতো মানে জ্ঞান ফিরে শুরু, চোখ মিলে তাকালো। তাকানোর পর একদম মানে আমাদেরকে দেখে ও মানে আরো ভয়ে যে কি যেন দেখছে, মানে আমাদেরকে থেকে আরো দূরে চলে যাচ্ছে, মানে ওটা দেখে একটু ভয় পাচ্ছে আমাদেরকে। একটু স্বাভাবিক হওয়ার পরে ও আবার উঠে বারান্দার আরেক পাশে আবার চলে গেল, মানে আমাদের থেকে দূরে চলে গেল। তো আমাদের বারান্দাটা একটু বেশ বড় ছিল, মাদ্রাসাতে যেটা থাকে হচ্ছে অনেক বড় একটা বারান্দা থাকে, হল রুম, গণরুমের মতো, মানে ফ্লোর সিস্টেম যেটা, এরকম আর কি। ওই মাথায় আর আমাদের কোনো গ্রিল ছিল না, মানে হচ্ছে বারান্দা থেকে আমরা 3 তলার ভবনে, মানে যে নিচে বারান্দা কোনো গ্রিল ছিল না, অনেকটা ফাঁকা, যে 3 তলা থেকে লাফ দিয়েও নিচে পড়া যাবে এরকম একটা আর কি, অনেকটা জায়গা ফাঁকা। তো ও পাশে চলে গেছে, কিন্তু যে মানে নিচের দিকে মুখ করে নিচের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কথা বলতেছে না। তো আমরা আবার ওর কাছে যেতে যাচ্ছি, ও মানে পড়ে যাবে, হাত দিয়ে পা উপরে করে ফেলতেছে, মানে পা উপরে উঠে গেছে অলরেডি, 2 পাই হচ্ছে বারান্দা থেকে উপরে উঠে গেছে। তো আমার যে কবিরাজ বন্ধুটা, ও বললো যে তোরা সামনে যাস না, আমি দেখছি। তো ওখান থেকে আবার হচ্ছে দোয়া কালাম পড়া শুরু করলো। দোয়া কালাম পড়ে কিছুক্ষণ পানি করলো, পানি পরিয়ে বললো যে পানিটা ওর উপরে দে। পানিটা দেওয়ার পর আস্তে আস্তে আবার ও যে একদম ভাসমান ওই বারান্দার যে রেলিং এ ধরে উপরের দিকে উঠে যাচ্ছিল, সেটা আস্তে আস্তে আবার পা রাখলো বারান্দায় রেখে, আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। সে বারান্দা আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আবার সেম আগের মতো মন্ত্র দোয়া পড়ার পরে ও স্বাভাবিক ফিরে আসে। প্রায় তখন রাতের 4টা বেজে গেছে। তারপরে ওই রাতে আমাদের সাথে এই ঘটনাটা ঘটে, খুবই ভয় পেয়েছিলাম। আর আমরা আগে বন্ধুরা যে দুষ্টামি করতাম যে জিন, সেই ওই রাত্রেই সবাই বলে যে হ্যাঁ সত্যি ওকে জিনে, আমরা যারা ছিলাম ওই রাতে জেগেছিলাম, সবাই তখন খুবই ভয় পেয়েছে যে ওর সাথে সত্যি যে জিনের ঘটনা বা জিনের উপর আসর করে, সেটা আমরা দেখতে পাই সরাসরি চোখে। তারপরে থেকে বন্ধুরা ওরকম মানে যেটা মজা করতো যে জিন, সেটা খুবই একদম বন্ধ হয়ে যায়। সবাই যে সিরিয়াস যেটা যে হ্যাঁ ওর মাঝে কিছু আছে বা কিছু একটা হয় ওর সাথে, সেটা সবাই একটু সিরিয়াস ভাবে নেয়। আর আমাদের যে দুষ্টামি করে বলতাম যে জিন কিরে জিনে দিকে আস, সেটা খুবই
আর বলা হয় না আর কি। এই ছিল আমার একই সাথে পড়ার মাদ্রাসার বন্ধু, হ্যাঁ, ওসামার সাথে ঘটা বারান্দায় রাতে। ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। একটি বিষয় একটু বলা প্রয়োজন। আসলে আমরা অনেক সময় এই কথাটি বলতে অভ্যস্ত যে আমরা ভূতে বিশ্বাস করি না। আমি তো ভূতে বিশ্বাস করি না, এই ধরনের কোনো কিছু নেই। দ্য ফ্যাক্ট ইজ হিয়ার, ওয়েন ইট হ্যাপেন্স উইথ ইউ, দেন ইউ গট টু বিলিভ দিস। যদি আপনার সাথে ঘটে তবেই হয়তো আপনি বিশ্বাস করেন যে তারা আছে। There are many things in earth and heaven. সত্যি সত্যি পৃথিবীতে এবং স্বর্গে, মর্তে, পাতালে অনেক 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 কিছুই রয়েছে। আমরা সবকিছুর খবর হয়তো জানি না, সবটুকু হয়তো আমাদের জানানো হয়নি বা আমরা জানবার চেষ্টাও করতে পারি না। আরেকটিবার সবাইকে স্বাগত। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আরজে লিংকন আপনার সাথে আছি ভয় নিয়ে, এবং সেই সঙ্গে এখন আমাদের গল্প যিনি বলবেন তার নামটা বলবো, অলরেডি আমাদেরকে বলেছি এবং তার সাথে পরিচিত হব। বেসিক্যালি মোহাম্মদ মাইনুদ্দিন আমাদের সাথে আছেন এই মুহূর্তে। মাইনুদ্দিন, আপনাকে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। মাইনুদ্দিন, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, এবং এই করোনার মাঝেও যে আপনারা আপনি এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। তা আপনার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে এবং আপনি পেশায় একজন শিক্ষার্থী। খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে আপনি ডিগ্রিতে পড়ছেন এবং পড়াশোনার উদ্দেশ্যে ঢাকাতে আসলে আসা। সো সব মিলিয়ে এই করোনা পরিস্থিতির মাঝেও আপনি এখন ঢাকাতে আছেন। সো বাড়ির কথা কি মনে পড়ছে? কেমন লাগছে আসলে? সত্যি কি ভালো লাগছে এখানে? যে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে, মানে আমাদের সাথে সংযুক্ত হতে পেরে, রেডিও ধ্বনিতে আসতে পেরে অনেক ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগছে যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে আপনি আপনার সাথে কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। ভয়ের ঘটনা, অফকোর্স, যেহেতু এই আয়োজনটির নাম ভয়। ঘটনা স্টার্ট করবার পূর্বে জানতে চাই আপনি নিজে ভয় পান কিনা? অ্যাকচুয়ালি এক সময় আমি নিজে ভয় পেতাম না। আচ্ছা, মানে ভয় পেতাম না বলতে কি, সবসময় বন্ধুদের সাথে আড্ডা, তারপর দুষ্টামি, সবকিছুতেই যদি বাবা মা বলতো এত রাত করে ঘরে ফিরিস, আস্তে আস্তে বড় হইতেছ, এলাকা তো খারাপ। আচ্ছা, তারপর আমি এসবে কিছু বিশ্বাস করতাম না, কিন্তু এখন আপনি বিশ্বাস করেন যেহেতু আমার সাথে এইসব ঘটনা হয়েছে, কিছু ভয়ের ঘটনা ঘটেছে। ওকে, আমরা আর কথা বাড়াবো না, আমরা আলাপ করব অবশ্যই। তবে এই মুহূর্তে ঘটনাতে যাব। আপনার এবং আপনার বন্ধুর একটি ঘটনা আছে যেটা আমাদের ছাদে, অর্থাৎ অনুষ্ঠান শুরুর পূর্বে আপনি আমার সঙ্গে শেয়ার করছিলেন। বেশ ক্রিপি একটা স্টোরি এবং খুব ন্যাচারাল একটা ঘটনা, অতিরিক্ত কোনো বিষয় নেই এটার মধ্যে, এবং আমরা সেই ঘটনাটি এবার শুনবো আপনার মাধ্যমে। প্লিজ। জি, ধন্যবাদ। ধ্বনি 91.2 FM রেডিও। জি, আমরা ঘটনাতে যাই। সময় শেষের দিকে, তো আমরা ঘটনাতে চলে যাই ডিরেক্ট, প্লিজ। আমি যখন ছোট ছিলাম তখন আমার খুব কাছের ফ্রেন্ড, আমরা একই সাথে লেখাপড়া করছি, প্রাইমারি স্কুল টু হাই স্কুল, কলেজ, এখনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছি একই সাথে। আচ্ছা, সে এখন আপনার সঙ্গে পড়ছে এখানে ঢাকাতে? ঢাকাতে একই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। নামটা জানতে পারি আমরা? জি, আমার খুব কাছের ক্লোজ ফ্রেন্ড, নাম হচ্ছে সিফাত সরকার। আচ্ছা, সিফাত সরকার। তারপরে সিফাত আমার খুব কাছের ফ্রেন্ড। ওকে। আর ওর সাথে আমার খুব মেলামেশা, হ্যাঁ বন্ধু আছে, তারপর ওর সাথে খুব ক্লোজ, আমি ওর সাথে বেশি চলাচল করি। ওকে। যখন আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছি, বড় হওয়ার পরে হাই স্কুল শেষ করলাম, তারপর কলেজে উঠলাম। আচ্ছা। যখন সিফাত, আমি গ্রামের কলেজে লেখাপড়া করি আর সিফাত ঢাকাতে চলে আসে। মানে যখন ইন্টারমিডিয়েটে পড়তেন? জি জি। ম্যাট্রিক পাস করবার পরে, এসএসসি পাস করবার পরে সিফাত ঢাকাতে চলে আসে, ঢাকায় পড়বার জন্য, আর আপনি গ্রামে কলেজে অ্যাডমিশন নিয়ে নিলাম। আচ্ছা, তারপর পড়াশোনা করতেছি। তারপর সিফাত যখন ঢাকা থেকে গ্রামে যায়, তখন সিফাতের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। আমরা দুজনেই সিফাতের বাসায় গিয়ে আড্ডা মারি, কথা বলি, মানে ক্লোজ ফ্রেন্ড। অনেকদিন বাদে এসেছে, একসাথে খুব আড্ডা দেওয়ার একটা ব্যাপার থাকতো। ওকে। ওর ফ্যামিলিও আমার নিজের মতো করে ভাবতো, সিফাত যেরকম এরকম ভাবে ভাবতো। তারপর বেসিক্যালি আমার যে ঘটনাটা, এটা হচ্ছে
যখন একদিন আমার ফ্যামিলি থেকে মানে বলতেছে তুমি এত রাত্রে ঘরে ফিরো, বড় হইছো, পরীক্ষা দিবা, এখন তুমি রাত্রে হাঁটা চলা না করলে হয়। আচ্ছা। তারপর আমি ফ্যামিলির সাথে একটু রাগ করলাম। রাগ করে এর মধ্যে আবার জানতে পারি সিফাত বাড়িতে আসে, গ্রামে আসে শহর থেকে। তারপর আমি ফ্যামিলির সাথে একটু রাগারাগি করে সিফাতকে আমি আর ফোন দিলাম না। আচ্ছা। সিফাতের সাথে যোগাযোগ করলাম না। আমি বললাম সিফাত যেহেতু বাড়িতে আছে, আমি এখনই বাসা থেকে বের হয়ে যাই। ওকে, মানে বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে আপনি বাসা থেকে বের হয়েছেন? জি। ওকে, তারপরে রাত্রেটা সিফাতের সাথে থাকবো। এর মাঝে সিফাতের বাড়ি আমার বাড়ি ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার দূরত্ব। আচ্ছা। গ্রামেই 1.5 কিলোমিটার দূরত্ব। যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, কিছু চিন্তা ভাবনা করে আমি সিফাতের বাসায় গিয়ে থাকবো, যদি বাবা মার সাথে আমার রাগারাগি হয়েছে। তখন বাজে প্রায় 12:40-45 এই সময়টা। আমি কিন্তু আগে আসলে ভয় পাইতাম না, অনেক সময় আড্ডা দিয়ে আসতাম রাত্র করে। তারপর যখন আসতেছি রাস্তা ঘর থেকে বের হয়ে গেলাম সিফাতের বাড়ির উদ্দেশ্যে, তখন হঠাৎ যাওয়ার পথে আগে কিন্তু বলছি আছে, যখন রাস্তার পাশে বড় একটা কবরস্থান আছে, অনেক প্রাচীনকালের, অনেক আগের। ওই কবরস্থানে প্রায় খুব মর্মান্তিক ঘটনাও হয়েছে। মানে অনেক পুরনো একটা কবরস্থান, এবং সেই কবরস্থান নিয়ে নানান ধরনের রিউমার এলাকাতে প্রচলিত রয়েছে, এবং যেখানে সব ধরনের মানে যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, স্বাভাবিকভাবে মারা গেছেন, এবং অস্বাভাবিকভাবে যারা মারা গেছেন মানে লাইক আত্মহত্যা করেছেন, সেই ধরনের মানুষদেরকেও ওখানে কবর দেওয়া হয়েছে, যেহেতু অনেক পুরনো কবরস্থান এবং এলাকার সবচেয়ে বড় কবরস্থান। আচ্ছা, তারপরে কবরস্থানে কিছু বারজারও ছিল। আচ্ছা। যখন আমি এই রাত্র 12:45 যাই, তখন আমার পকেট থেকে ফোনটা বের করে আমি সিফাতকে কল দিই। আমি বলছি, সিফাত বাড়িতে তো আমার কিছু রাগারাগি হয়েছে, আমি তোর বাসা আসতেছি। মানে রাস্তা থেকে আপনি তাকে আগে ইনফর্ম করেননি? না, রাগারাগির পরে ইনফর্ম করেছি। রাগারাগির পরে বাসা থেকে বেরিয়ে যখন গেছেন, যাওয়ার পথে কবরস্থানের কিছুটা আগে আপনি সিফাতকে ফোন করলেন যে সিফাত আমি তোমার বাসায় আসছি। জি। ওকে, তারপর সিফাত আমার বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেট খুলতেছি, তুই আস। আচ্ছা। যখন সিফাতকে বলার পরে আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে আবার সিফাতের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিছি। যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ একটা বৃদ্ধ মহিলা দেখতে পেলাম, মানে আমরা দাদি বলে ডাকি, আমরা অনেক আগে ধরে চিনা। ওই বৃদ্ধ মহিলা রাস্তার পাশে, মানে তিনি বসে আছেন রাস্তার পাশে। আচ্ছা, মানে কবরস্থানের আগে রাস্তার পাশে তিনি বসে আছেন, যেই রাস্তা দিয়ে আমরা যাই সবসময় হাঁটা চলা করি, ওই রাস্তার পাশে বসে আছে। তারপর আমি ভাবলাম দাদি এত রাত্রে কেন এখানে আসলো, না বাড়িতে রাগারাগি হলো। সময় কটা হবে তখন? তখন এই ধরেন রাতে 1টার মতো। আচ্ছা, বেশ মানে গ্রামের দিকে বলা যায় যে অনেক হয়ে গেছে। তারপর রাত্রে 1টা, আমি বললাম দাদি এত রাত্রে কেন এখানে আসলো। আমার ওই কাজটা করতেছে না যে কেন দাদি আসবে। আচ্ছা। তারপর আমি আস্তে আস্তে আগাইতে থাকি। যখন দাদিকে আমি ডাকি, দাদি আমার সারা শব্দ দিচ্ছে না, মানে গম্ভীরভাবে বসে আছে, গম্ভীরভাবে বসে আছে। তারপর আমি দাদিকে ডাকছি, দাদি আমার কথা কোনো, আপনি তাকে ডাকছেন কিন্তু তিনি সাড়া দিচ্ছেন না। সাড়া দিচ্ছে না। আমি বললাম দাদিকে এত করে ডাকছি, দাদি কেন সাড়া দিচ্ছে না। যখন আমি কিছু ডাক দেওয়ার পরে দাদি আমার দিকে তাকায়। দাদির তাকানোর যেই স্টেপটা, মানে আমার দিকে যেভাবে তাকালো, তখন দাদির চোখগুলা একটু লালচে হয়ে গেল, মানে আগুনের মতো। মানে তার যে লুকটা সেটা আপনার কাছে খুব ভয়াবহ মনে হলো? হ্যাঁ, ওইরকম ভয়াবহ মনে হলো। আর তার মুখের দিকে, তার ঠোঁটের নিচে দিয়ে মুখের দিয়ে হালকা লালচে বার হচ্ছে, মানে একটু আচ্ছা লালা বা রক্তের মতো একটু কিছু ওইরকমটাই কিছুটা। আর তারপর আমি আসলে দাদির প্রতি হচ্ছে না, আমি ভাবতেছি তারপর আসলে দাদিকে অসুস্থ, দাদি কি ফ্যামিলির সাথে রাগারাগি করছে, কেন এত রাত্রে দাদি, মানে এত রাত্রে এখানে কেন থাকবেন তিনি। আচ্ছা,
তারপর আমি বলতেছি, এর মাঝে আবার দাদির মানে একটু হালকা খুব কান্না কান্না একটু ভাব, মানে ওইরকম ভাবে ভাব করতেছে, মনে হইতেছে দাদি বাসা থেকে রাগ করে আসছে, তার মনে অনেক কষ্ট। তারপর এরকম রাগান্বিত যে আমিও খুব ভয় পাইতেছি ওর দিকে তাকানোর পরে। আচ্ছা, তারপর আমি আস্তে আস্তে দাদির কাছে নিয়ে যাই, মানে দাদিকে ডাকি। দাদিকে ডাকার পরে দাদি কোনো সারা শব্দ নিচ্ছে না, কিন্তু দাদি আমাকে হাতে ইশারা করছে, মানে আমার কাছে আসো। যখন আমি 2 পা আগাই, দাদি আস্তে আস্তে মানে রাস্তা থেকে উঠে পিছনের দিকে যাচ্ছে, মানে কবর দিকে যাচ্ছে। মানে আপনি যখন দাদির দিকে এগোচ্ছেন, দাদি সামনের দিকে এগোচ্ছে, মানে কবরস্থানের দিকে তিনি যাচ্ছেন। জি। আপনি যত এগোচ্ছেন তিনি ততটাই কবরস্থানের দিকে যাচ্ছেন। জি। এবং রাস্তা থেকে আস্তে করে তিনি কবরস্থানে ওঠার যে জায়গাটা, যে পথটা, সেই পথটার দিকে তিনি যেতে শুরু করেন। জি জি। আচ্ছা, এই জায়গা থেকে তারপরে কি ঘটলো? তারপর আমি আস্তে আস্তে যাওয়ার পরে দাদি তারপর আমাকে হাতে ইশারা করছে, হ্যাঁ। আমাকে ডাকছে। আমি তারপর আমার ভিতরে ওই ইয়েটা কাজ করতেছে না যে আমাকে আমি কেন যাব, বাট আমি কিন্তু আগাচ্ছি দাদির প্রতি। দাদি তারপর আমাকে হাতে ইশারা করছে, আর দাদি কবরস্থানের ভিতরে যাচ্ছে, আর আমি সামনের দিকে আগাইতেছি। আগানোর পরে যখন যাইতে যেতে 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 আর দাদি ওই কবরের ঘেট, যেটা আমাদের কবরস্থানের গেটটাকে, মেইন গেট, যেটা মেইন গেটটা, ওই মেইন গেটটার ভিতরে চলে গেল। আচ্ছা, দাদি তাহলে কবরস্থানের মেইন গেটের কাছাকাছি চলে আসছেন। আচ্ছা, এরপরে কি ঘটলো? তারপরে আমি আস্তে আস্তে এগোতে থাকলাম। এগিয়ে যাওয়ার পরে তারপর দাদি আমাকে হাতে ইশারা করেছে, কিন্তু দাদি আমাকে বলতেছে না আয় আয়, ওইরকম মানে হাতের, মানে ও আমাকে কোনো সারা শব্দ দিচ্ছে না, শুধু হাতে ইশারা করে আমাকে ডাকছে। যাওয়ার পরে যখন আমি কবরস্থানের গেট, মানে হঠাৎ আমার পা পড়লো, প্রথম পাটা, তখনই আমার শরীরটা হঠাৎ শীতল একটা হাওয়া আসলো। আচ্ছা, মানে আমার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আমি ভাবতেছি মানে আমার কোনো কিছুই শক্তি মানে ওইরকম কন্ট্রোল করতেছে না, ওকে, করতেছে না। আর এদিক দিয়ে দাদির চুলগুলো যখন কবরের গেটের ভিতরে দাদি ঢুকে গেল, এদিক দিয়ে দাদির চুলগুলা মানে উঠতেছে, হালকা উঠতেছে, আর কাপড়টা আরো যেমন কালারিং হয়ে যাচ্ছে, সাদা আরো জকজক করতেছে। মানে তিনি অলরেডি কবরের ভেতরে মেইন গেট দিয়ে তিনি ঢুকে গেছেন। যখন ঢুকে গেছেন তখন আপনার কাছে মনে হলো যে কিছুটা পরিবর্তন এসেছে, অর্থাৎ তার চুলগুলো, খোলা চুল, সেগুলো বাতাসে উঠছে, এবং যে শাড়িটা তিনি পরেছেন, যেহেতু বৃদ্ধ মহিলা, সাদা শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে আরো বেশি সাদা, এবং সেই সাদা শাড়ির মধ্যে একটা আলো আধারিতে কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে না, এরকম একটা নারী মূর্তি, নারী শরীর বা নারী অবয়ব। ওকে, তারপর আমি যখন দাদিকে ঢাকার জন্য ভিতরে ঢুকে পড়লাম, তারপর আমার হঠাৎ শরীরটা, কবরে ঢুকলেন? জি, কবর পাশে। তখন আমার শরীরটা তো মানে নির্বোধ হয়ে গেলাম, আমি বুঝতে পারতেছি না আমি কোথায় যাচ্ছি। তারপর আমার ওই মাথায় কাজটা করতেছে না, আমি তো সিফাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, দাদি কেন আমাকে মানে কবর দিকে টেনে নিচ্ছে, আমি কেন দাদির কাছে চলে যাচ্ছি, মানে আমার ওই জ্ঞানটা খুব কাজ করতেছে, কিন্তু আমার শরীরের যে ক্রিয়াটা ওইটা আমার আসতেছে না, মানে আমি কি করব, মানে এটা আমি বুঝতেছি না। মানে তখন আমার শরীরে কোনো কিছু কাজ করতেছে না, আমার শরীরটা আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে, আর আমার পশমগুলা মানে খুব একদম এতভাবে খেলাইছে, মানে যা বলার কিছুই নেই। আচ্ছা, আমি খুব ভয় পেলাম, ভয়ে মানে নিজে মানে আপনি বুঝতে পারলেন যে এটা আপনার জন্য ডেঞ্জারাস, এবং আপনি হঠাৎ করে আবিষ্কার করলেন সামথিং ইজ ভেরি রং, এবং আমার আর বোধ হয় যাওয়া ঠিক হবে না। আপনি ভিতরে, আই মিন ফ্রম ইনসাইড ইউ হ্যাভ কাম টু নো। আচ্ছা, তারপরে আমার সেম এরকম হচ্ছে। তারপর আমি কি করলাম, নিজে একটু কন্ট্রোল করলাম, ভিতরে সাহস জাগালাম। সাহস জাগিয়ে কি করলাম, মানে আমি খুব দ্রুতভাবে হাঁটা শুরু করলাম, মানে আমি সিফাতের বাসার উদ্দেশ্যে রওনা দেব, ওইরকম ভাবে নিজে একটু গুছিয়ে নিলাম। না, আমি ভয়টা কাজ করলে হবে না, আমার আমি যেতে হবে, এখান থেকে আমার একটা পথ বাইর করতে হবে। তারপর নিজে শক্তি নিয়ে তারপর কিছু হাঁটতেছি, কিন্তু আসলে কিন্তু 2 মিনিট লাগে
সিফাতের বাসা, কিন্তু মনে হইতেছে কি আমার পথ আগাইতেছে না। আমি যে ফোন সিফাতকে কল দেব সেটাও আমার মানে কাজ করতেছে না, আমার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। তারপর আমি কি মনের ভিতরে সাহস রেখে সিফাতের বাসার দিকে রওনা দিলাম। আপনি আর গেলেন না কবরের দিকে, আপনি জাস্ট গেটটা দিয়ে বের হয়ে আপনি একদম সিফাতের বাসার দিকে খুব তাড়াতাড়ি করে আপনি এগোতে শুরু করলেন। আচ্ছা, তারপর খুব সাহসের জোরে সিফাতের বাসায় গেলাম। সিফাত আমাকে দেখে তো পুরো আতঙ্ক হয়ে গেছে। কি হয়েছে, ভয় পেয়েছিস, কি করতেছে? আমি বলতেছি দোস্ত আমি কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না, আমার শরীর ঠান্ডা হইতেছে, কি করবো? সাথে সাথে আমি সিফাতের বিছানায় পড়ে গেলাম। সাথে সাথে আমি সিফাতের সাথে কথা না বলে আমি কেঁপে সিফাতের বিছানায় পড়ে গেলাম। তারপর পানিটা নিয়ে দিল সিফাত, খুব সিফাতের আম্মা আসলো, আসার পর আমাকে পানিটা নিয়ে দিল। অনেক পানি ঢালছে আমার শরীরে, বাট আমাকে মালিশ করছে। তারপর আমি সকালবেলা যখন উঠলাম তখন আমার গা জোরে একদম গরম হয়ে গেল। রাত্রে যে ভয়টা কাজ করছে ওইটা আমার শরীর থেকে মানে খুব জ্বর, মানে প্রচুর জ্বর হচ্ছে আমার শরীরে, অনেক জ্বর হচ্ছে ভয় থেকে। এবং এই টোটাল সার্কামস্টান্সেস থেকে যখন আপনি একটা দিন অতিবাহিত করলেন, অর্থাৎ রাতটা আপনি সিফাতের বাড়িতে থাকলেন, পরের দিনই কিন্তু আপনার অনেক বেশি জ্বর আসলো। জি, সিফাতের বাড়িতে আমার জ্বর আসলো। তারপর আমি সিফাতকে সকালবেলা বললাম মানে আমার এই কাহিনীগুলা, এই রাত্রে কিভাবে কি হলো। আচ্ছা, সিফাতের আম্মু জানার পরে সিফাত বললো তাই আমাকে ফোন দিতি, আমি আর একটু টর্চ লাইট নিয়ে যেতাম। আমি বলছি সারা সবসময় তোর বাসা যাই, এই মানে এই কাহিনীটাকে আমি কখনো ভাবি নাই এরকম যে আজকে রাত্রটা হবে। তারপর আমার শরীরে তো অনেক, তারপর আব্বু জানলো, আম্মু জানলো, আমাকে অনেক রাগারাগি করলো, কেন আমাদের সাথে রাগ করে তুই সিফাতের বাসায় চলে গেলি। তারপর আমাকে ওই পাশের বাড়ি আমাদের একটা ভাই লাগে ওর কাছ থেকে তাবিজ দিল। মানে তাবিজ দেওয়ার পরে মানে আস্তে আস্তে আল্লাহর মধ্যে মানে আমার ভিতর থেকে ওই ভয়টা একটা চলে যায়। আচ্ছা, কিছুদিনের মধ্যে। আচ্ছা, এর পরবর্তীতে আর কোনো ঘটনা, এই ঘটনার সঙ্গে আর কোনো কিছু হয়নি, মানে এইরকম কিছু আর ঘটেনি? না, এরকম আর কিছু ঘটনা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মাইনুদ্দিন, আপনার প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, ভয় নিয়ে লিংকেন আপনার সাথে আছি। ঘড়িতে সময় 11:52, আর খুব বেশি সময় নেই, আর একটি ঘটনা হয়তো শুনতে পারবো, একটু প্রাপ্তি স্বীকার করছি। রায়হান রুনু দেরিতে হলেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মোহাম্মদ লিয়াকত শেখ আমাদের সাথে আছেন আমাদের সাথে কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে হাসানুর রহমান, অনেক ধন্যবাদ হাসানুর রহমান, সাথেই থাকুন। মোহাম্মদ আশিকুজ্জামান আশিক আছেন আমাদের সাথে নাজিম শেখ, এবং সেই সঙ্গে সংযুক্ত হয়েছেন আরো অনেকেই। মিস আকি আমাদের সাথে আছেন, ভয় লাগছে তার, সে কথা জানিয়েছেন। সানি আছেন আমাদের সাথে, মোহাম্মদ আশিকুজ্জামান, আরও আছেন আমাদের সাথে দুষ্টু ছেলে হাসান, এবং অনেকগুলো কমেন্ট তিনি করেছেন। তার কমেন্ট পড়া হচ্ছে না কেন সেটা তিনি জানতে চেয়েছেন, কমেন্ট পড়ে দিলাম হাসান, এবং আশা করি ভালো লেগেছে। সানি মোহাম্মদ সানি আলম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরও আছেন নুর ইসলাম সর্দার, এবং আছেন আরও অনেকে অল্প অল্প, এটা কেমন নাম ঠিক বুঝতে পারছি না, নিজের নামটা অবশ্যই লিখবেন। আরও সাথে আছেন সুধীর রাজবংশী, মানিকগঞ্জ থেকে তিনি আমাদেরকে শুনছেন। আরও জয়েন করেছেন আমাদের সাথে অচেনা মানুষ, এবং অচেনা মানুষ নিশ্চয়ই আমাদের চেনা হয়ে গেলেন আজকে, যেহেতু আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মিজানুর খান মিজান আছেন আমাদের সাথে আছেন অভিমানী ইচ্ছে, এবং প্রথমবারের মতো তিনি আমাদেরকে শুনছেন নরসিংদী থেকে। মাহাদি হাসান আছেন আমাদের সাথে, মোহাম্মদ মুকসেদ আলম, এবং সে সঙ্গে আছেন পারভেজ মোল্লা। আচ্ছা, একটি কথা একটু বলতে চাই, পারভেজ মোল্লা আমাদের সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন, দোয়া চেয়েছেন। তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। পারভেজ, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আমরা সবাই প্রার্থনা করছি বন্ধুরা মিলে, অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সেই প্রত্যাশা আমরা করছি। আচ্ছা, আমরা পরবর্তী ঘটনাতে যাই, যেহেতু সময় কম। আপনি মোবাইল ফোনে খুব কথা বলতেন একটা সময়তে বান্ধবীর সাথে ইনফ্যাক্ট। সো সেই মোবাইল ফোনে কথা বলতে গিয়ে একটা প্রচণ্ড ভয়ের ঘটনা আপনার জীবনে ঘটেছে, আমরা সেই ঘটনাটি শুনবো। আমরা কোনো রকমের আসলে ইন্ট্রোডাকশনে আর যাবো না, সরাসরি আমরা ঘটনাতে চলে যেতে চাইছি। জি, মোবাইল ফোনের ঘটনাটা বলতেছেন। এই বেসিক কাহিনীটা হচ্ছে, যখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, আচ্ছা, তখন আস্তে আস্তে বন্ধু হওয়ার পরে ফোনে কিন্তু কথা বলতাম। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড, নাম ছিল তার সুমি।
আচ্ছা, মেয়ে বন্ধু? জি, মেয়ে বন্ধু। জি, সুমির সাথে খুবই ক্লোজ ছিলাম, আর সবকিছু শেয়ার করতাম, অনেক আনন্দ। বাট প্রায় সময় ওর সাথে অনেক রাত্র করে কথা বলতাম। আচ্ছা। আর আমাদের যে রুম, আমাদের বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর বাবা মার সাথে আমি থাকবো না, মানে থাকতাম না। একটা ফ্রেন্ডের সাথে কথা বললে তো বাবা মা শুনলে একটা খারাপ লাগে। মানে ওই আমরা যখন একটুখানি তরুণ হয়ে যাই, কিশোর থেকে একটু তারুণ্যের দিকে যাই, তখন যেটা হয় যে পরিবারের যারা বড় সদস্য, বাবা মা, কাকা কাকি, মামা মামি, তাদের কাছ থেকে একটুখানি সেপারেট থাকতেই ভালোবাসে। আপনি বাবা মার সঙ্গে থাকতেন না, পাশে অন্য আরেকটা ঘরে থাকতেন, যাতে করে রাতে আপনার বান্ধবীর সঙ্গে আপনি কথা বলতে পারেন। তারপর অন্য একটা ঘরে থাকতাম। আমার বাড়ির পাশে বড় বড় 4-5টা তাল গাছ ছিল। আচ্ছা। আর এর পাশে একটা কবরস্থান ছিল, মানে ওর দাদিরই, মানে পাশের প্রতি আর কি বাড়িটা। আচ্ছা আচ্ছা। মানে তখন তারা ঢাকা চলে যায়। আচ্ছা। সুমি ঢাকা চলে যায়। তারপর কথার দ্রুত আর একটু মানে আমাদের গুরুত্ব বেড়ে যায়, কথার গুরুত্বটা। তারপর পাশে ওই ওর দাদির কবর। আমি যখন ওর সাথে কথা বলতেছি, ওই তাল গাছেই কিন্তু অনেক রাত্র অনেক কিছু আসতো। আচ্ছা। আমার আম্মু বলতো, ওই রাত্রে ওইখানে আড্ডা দিস না, তুই যেহেতু আলাদা করে থাকস, তুই কিন্তু ওই রাত্রে যাস না। আচ্ছা। রাত্রে যাস না। তারপর আমি ওর সাথে কথায় মুগ্ধ হয়ে, মানে ফিল আসে, মানে আমার ভিতরে একটা ফিল আসলো। কথা বলতে বলতে আমি একটা তাল গাছ পের হয়ে গেছি। অলরেডি তাল গাছ পাইরে ওই দিকে মানে যাইতেছি, কবরস্থানের দিকে। মানে কথা বলতে 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 প্রায় রাত্র 3:30 বাজে। আচ্ছা। তো কথায় মুগ্ধ হয়ে কখন সময় যায়, কখন ইয়া যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি না। আচ্ছা। প্রায় রাত্র 3:30 বেজে গেল। বাজার পরে আমি কথা বলতেছি, মানে এটা আমার খুব মানে সেন্সিটিভ কাজ করতেছে, একদম চোখের আরো ইয়া। যখন আমি কথা বলতে 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 ওর সাথে মুগ্ধ হয়ে যায়, আমার চোখের সামনে ওই কবরটায় একটা কালো একটা মানুষের আকৃতি, খুব ভয়ানক ছিল সেই সময়টা। আমি ওরে ওই কালো আকৃতি লোকটার দেখতে পাই। মানে কথা বলতে বলতে বাইরে যখন চলে যান, কথা বলছেন, তো ওই কবরস্থানের কবরের যে কাছাকাছি যখন আসলেন, সেখানে দেখলেন যে একটা কালো অবয়ব, মানুষের মতো দেখতে, খানিকটা যেহেতু দূর থেকে আপনি দেখছেন এবং রাতের বেলা আপনি দেখছেন, আপনি বুঝতে পারছিলেন না যে সেটা কি, কিন্তু মনে হচ্ছে যে কোনো একটা মানুষ। ওকে, ভয়ানক মানুষ। জি জি। তারপরে কালো ছিল। আর আমি যখন কথা বলতে বলতে, তখন আমার ফোনে ওই সুমির কণ্ঠ ছিল, ওর সাথে কথাই বলতেছি। আমি বলতেছি, সুমি, আমি না ওই রকম একটা ভয়ানক কালো একটা জিনিস দেখতেছি, মানে আমার চোখের সামনে ভাসতেছি। তারপর সুমি বলতেছে, পাগল নাকি আপনি, মানে আপনি কি করবেন, আপনি বাসায় যান। আচ্ছা। আমি বলতেছি, না, আমি কথা বলতেছি, আমার সাথে তো তুই আসছ, আমি আগে জিনিসটা দেখতে হবে। এর আগেও কিন্তু আমার একটা ঘটনা হয়েছে, সাহস ইনশাল্লাহ করছি, এটার প্রতিও আমার ওই সাহসটা হচ্ছে। আমি কই না, আমি কাছে যাব। আচ্ছা। আমার সাথে তো তুই ফোনে কথা বলতেছ। সুমি বলতেছে, আসলে আপনি পাগল হয়ে যাচ্ছেন, আপনার প্রতি মনে হয় ওই জিনিসটা ভর করতেছে, আপনি না হলে কেন আপনি ওই দিকে যাবেন, আপনি বাসায় যান। মানে ওর কথাও শুনতেছি আর আমার চোখ ওই দিকেও পড়তেছে। যখন আমি আস্তে আস্তে এগোইতেছি ওই কবর দিকে, আমি দেখব কি, তারপর দেখতেছি আস্তে আস্তে এটা আকৃতিতে মানে খুব ছোট হয়ে আসছে, খুব ছোট হয়ে আসতেছে। আস্তে আস্তে যত আগাইতেছি ততই ছোট হয়ে আসতেছে। আর সুমি আমাকে মানে বকাবকি করতেছে, বলতেছে, আপনি পুরাই পাগল, এত রাত্রে আপনি কখন, আর কিছুক্ষণ পরে কিন্তু ফজর আজান দিবে। কথা বলতে বলতে প্রায় শীতকাল ছিল, খুব ঠান্ডা গায়ে সুট ছিল। কথা বলতে বলতে প্রায় শীতকালে তো ফজর আজান তখনই মানে কিছুটাই আসতেছে। আমি কথা বলতে বলতে আমি এটা কাছে যাচ্ছি, কিন্তু তখনই যদি আমি ওই সময়টা যদি আমার না থাকতো, তাহলে হয়তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, যেহেতু আমি একা ছিলাম। বাট নামাজের আগ তো, এর জন্যই সবাই উঠবে। তখনই আমি যাইতে দিতে যতই কাছে আগাই ততই এটা আস্তে আস্তে ছুটে আসতেছে। আচ্ছা। তখনও আমার সাথে মোবাইল ছিল, টর্চ ছিল, আমি ইয়ে করতে যেমন আগে আগে আস্তে আস্তে আগেতে গেলাম। তারপর এটা আসে না, ছোট হয়ে একটা বিড়াল হয়ে গেল। মানে মানুষের আকৃতির মতো যেই একটা ছায়া মূর্তি আপনি দেখলেন,
যতই আপনি কাছাকাছি যাচ্ছেন সেটা ছোট হতে থাকলো এবং একটা পর্যায়ে সেটা বিড়ালে রূপান্তরিত হলো।